রোদেলার ব্যাগের এক কোণে পলক চোখে রোদেলা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার শাশুড়ি মার দিকে। হাতে একটা সম্পর্ক শেষ হওয়ার দলিল তো, ব্যাগে একটা সুখ উকিঝুঁকি মারছে। সময় খুব অদ্ভুত, আরো অদ্ভুত মানব জীবন। মায়ের চোখে মুখে আগুনের ফুলকা, সাপের মতো ফুঁসছেন তিনি। রোদেলা হতভম্ব হয়ে তাকে জিজ্ঞেস করে, এসব কি মা? আমার ছেলে তোমার সাথে আর সংসার করতে পারবে না। তোমার মতো চরিত্রহীন মেয়ে পরিবারে বউ হওয়ার যোগ্য না। আমার বাসা থেকে এই মুহূর্তে বিদায় হও। রোদেলার মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখ রোদেলা নিস্তেজ গলায় বলে, কেন কথা বলবে না ও আমার সাথে? আর ডিভোর্স পেপার দেওয়ার মানেটা কি? মা, আমি আবেগের সাথে কথা বলবো, কারণ সম্পর্কটা ওর আর আমার। তৃতীয় পক্ষের কোনো কথাই আমি শুনবো না। বললাম না ও তোমার সাথে কথা বলবে না। আর কাকে মা বলে ডাকছো তুমি? তোমার মতো বেশরম মেয়ের মুখে মা ডাক শোনার আগে খোদা আমাকে উঠায় নিল না কেন? রোদেলা তাচ্ছিল্যের হাসি এসে বলে, আপনার গুণধর ছেলে কথা বলবে না, নাকি কথা বলার সাহস নেই ওর? রোদেলা, মুখ সামলে কথা বলো। তুমি একটা বাজারে মেয়ে। যে মেয়ে সংসার, স্বামী, ছেলে ফেলে সারাদিন বাইরে পড়ে থাকে, তার নামের আগে পরিবারের বউ তকমাটা থাকে না। রোদেলা আহত গলায় বলে, আমি বাইরে পড়ে থাকি না, চাকরি করতে যাই। আমার বেতনের টাকা এই সংসারের পেছনে ব্যয় করি। জাবেদা খাতুন মুখ বাঁকিয়ে বলে, কি যে চাকরি করো বোঝা হয়ে গেছে। রাতের বেলা কোন অফিস খোলা থাকে? আমার জানার মতো ঢাকা শহরের সব অফিস বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। রাতের বেলা পতিতালয় ছাড়া সব অফিস বন্ধ হয়ে যায়। এ কথা শুনে রোদেলার কান দিয়ে গরম বাতাস বের হতে লাগলো। তার শাশুড়ি কোনো কারণ ছাড়াই তাকে সহ্য করতে পারে না। রোদেলা তার মন গলানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু লাভের মধ্যে লাভ হয়েছে জাবেদা খাতুনের মনে রোদেলা আবেগ যখন রেগে যায় তখন দরদর করে ঘামতে থাকে। রোদেলা আবেগকে দেখেই বুঝতে পারছে আবেগ প্রচন্ড রকমের। সেই সময় আবেগ হুঙ্কার দিয়ে বলে ওঠে, খবরদার, আমার রুমে আসবে না। রোদেলা কেঁপে ওঠে আবেগের চিৎকারে। সে অবাক চোখে আবেগের দিকে তাকালো। আবেগ উঠে এসে রোদেলার সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিতে চাই। ডিভোর্স পেপার পেয়েছো না? তুমি সিগনেচার করে আমাকে পাঠাবে পেপার, আমি সই করে দেব। রোদেলা চোখের পানি ফেলে বলে, কালকে পর্যন্ত তো সবই ঠিক ছিল আবেগ। তুমি মানুষের কথায় কেন কান দিচ্ছ? আমাকে বিশ্বাস করো না? আবেগ রাগী গলায় বলে, না, তোমার উপর সকল ধরনের বিশ্বাস উঠে গেছে, আর এই বিশ্বাস তুমি নিজ হাতে গুড় করে ভেঙে দিয়েছো। রোদেলা, জাস্ট লিভ ফ্রম মাই লাইফ। আবেগ, আমি তোমার সন্তানের মা। আজকে থেকে সমুদ্রের জন্য তার মা মৃত। এখন থেকে আমি ওর মা, আমি ওর বাবা। রোদেলা যেই না তার প্রেগন্যান্সির খবরটা আবেগকে দিবে, তার আগেই আবেগ রোদেলার হাত ধরে টেনে বাইরে এসে দাঁড়ালো। রোদেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। আবেগ রোদেলার হাত ছেড়ে দিয়ে বলে, আমি ধরলে ছাড়ানোর চেষ্টা করো, কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে কোনো আপত্তি থাকে না। কেন রোদেলা আমাকে এইভাবে তিলে তিলে যন্ত্রণা দিলে? রোদেলা
আবেগের দিকে তাকিয়ে বলে, আল্লাহর দোহাই লাগে, আমাকে কোনো ধরনের অপবাদ দিবে না আবেগ। তোমার মতো মেয়েদের কি উচিত আল্লাহর দোহাই দিয়ে কিছু বলা? আল্লাহকে ডাকার জন্য মনের পবিত্রতা প্রয়োজন রোদেলা, যেই পবিত্রতা তোমার মধ্যে নেই তুমি তো জাহান্নামের জায়গা পাবে না। রোদেলা কাঁদতে কাঁদতে হিচকি তুলছে আর বিলাপ করে বলতে লাগে, বিশ্বাস করো, ঈশাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করো? আর কেনই বা তুমি বারবার আমাকে অবিশ্বাস করছো? আবেগ তাচ্ছিল্যে সুরে বলে, তোমার কর্মকারখানায় এমন, মা ঠিকই বলে, তোমার মতো সস্তা মন মানসিকতার মেয়ে খুব সহজে মিথ্যা কথা বলতে পারে, খুব নিখুঁত অভিনয় করতে পারো তুমি রোদেলা। রোদেলা জোর গলায় বলে, মেয়েরাই মেয়েদের শত্রু, এই কথাটা তোমার মা খুব ভালো করেই সঠিক প্রমাণ করেছে। আবেগ সজোরে রোদেলার গালে থাপ্পড় বসালো। রাগে তার শরীর কাঁপছে। আবেগ 70 বেতের আঘাত সহ্য করতে পারবে নির্বিকার ভাবে, কিন্তু মায়ের বিরুদ্ধে একটা চুল পরিমাণ বাজে কথাও সে নিতে পারে না, সেটা যেই বলুক না কেন। রোদেলা থাপ্পড়কে হতবিহ্বল, সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথা কাজ করছে না। আবেগের মতো শিক্ষিত ছেলে কিভাবে তার স্ত্রীর গায়ে হাত তুলল? রোদেলার আত্মসম্মান চরমভাবে ক্ষত হলো। আঘাত হানে আত্মসম্মানে তার, সে লজ্জায় কেঁদে দিল। আবেগ বাজখাই গলায় রোদেলাকে উদ্দেশ্য করে বলে, খবরদার আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। রোদেলা গাল থেকে হাত সরিয়ে দাঁতের দাঁত চেপে বলে, তুমি আমার গায়ে হাত তুললে কোন সাহসে? আসলেই তো আমার হাতটা নোংরা হয়ে গেল। রোদেলা বিস্ফোরিত চোখে আবেগের দিকে তাকায়। আবেগ ধারালো কণ্ঠে বলে, প্লিজ আমাকে মুক্তি দাও রোদেলা, পারছি না, আমি হাঁপিয়ে গেছি, আমি শান্তি চাই, দয়া করে আমার জীবন থেকে চলে যাও। আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি তুমি চলে গেছো। আমি তোমাকে আমার জীবনে চাই না। তোমাকে ঘৃণা লাগতে শুরু করেছে, আমার মনে হচ্ছে নর্দমার কীট তুমি। রোদেলা টলটলে চোখে বলে, তোমারও তো প্রাক্তন প্রেমিকা ছিল, আমি কোনোদিন তোমাকে সন্দেহ করেছি? আবেগ হুঙ্কার দিয়ে বলে, আমি তো আর তোমার মতো কারোর সাথে ঢলাঢলি করি না। এই কথা বলে হন হন করে আবেগ বাসার বাইরে চলে গেল। রোদেলা সেদিকে তাকিয়ে থেকে তার পেটে হাত দিয়ে হু হু করে কেটে দিল। তুমি দ্বিতীয়বারের মতো বাবা হচ্ছ, এই সুখবরটা তোমায় দিতে পারলাম না, জানালেও লাভ হতো না। তোমার মনে আমার জন্য অবিশ্বাস জন্ম নিয়েছে। এই মুহূর্তে কনসেপ্ট করার খবর দিলে তুমি তোমার সন্তানের অস্তিত্ব নিয়েই দ্বিধা করবে। এতে আমার গর্ভে থাকা সন্তানের অপমান হবে, যেটা আমি চাই না। আবেগ, তুমি শান্তিতে থাকতে চেয়েছো না? আমি সব ছেড়ে চলে যাচ্ছি, কোনো দাবি নেই, শুধু এতটুকুই চাই তুমি শান্তিতে থাকো। তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকে ঘৃণা করতে পারবো না, কারণ তুমি আমার 2 সন্তানের পিতা। রোদেলা ডিভোর্স পেপার আঁকড়ে ধরে রুমের দিকে পা বাড়ালো। অমনি জাবেদা খাতুন এসে থামালেন রোদেলাকে। রোদেলা বলে উঠল, আমি আমার ছেলের সাথে দেখা করব। জাবেদা খাতুন জোর গলায় বলে, বাজারে মেয়েরা মা হয় না, তাদের মা হিসেবে কোনো পরিচয় থাকে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও। রোদেলা কঠিন গলায় বলে, ঠিক আছে, কিন্তু দেখবেন একদিন আজকের এইসব কথার জন্য আপনারা মা ছেলে পস্তাবেন। এইটুকু বলেই রোদেলা বের হয়ে যায় আবেগের বাসা থেকে। নিজের 6 বছরের ছেলেকে রেখে যেতে তার কলিজাটা ফেটে যাচ্ছে। বাবু কিভাবে রাতে থাকবে তাকে ছাড়া? এসব ভাবতে ভাবতেই রোদেলাকে মাঝ রাস্তায় ফেলে দেয়। হুট করে তার মাথা ঘোরাতে লাগে। সে রাস্তায় দাঁড়িয়ে হড়হড় করে মুখ ভর্তি বমি করতে লাগলো। চারপাশ অন্ধকার দেখছে রোদেলা। বমি করার ফলে আরো দুর্বল লাগছে নিজেকে। এমনিতেই সে মানসিকভাবে বিধ্বস্ত। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে, মাথা ঘুরছে তার। এই বুঝি জ্ঞান হারাবে সে। রোদেলা বহু কষ্টে 2 কদম আগায়। বাস গাড়ির আওয়াজে মাথা দপদপ করছে। হুট করে মাথা আবারও চক্কর দিয়ে উঠল। পা গিয়ে বাজলো ইটের সাথে। সে টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে আচমকা কেউ একজন এসে তাকে ধরে ফেলে। ফলে শেষ রক্ষা পেল সে। রোদেলা পিটপিট করে রক্ষাকারীর দিকে তাকালো। আচমকা চমকে উঠে একটু জোরেই বলে, রিশাদ। রিশাদ তাকে ধরে আছে। রোদেলা ছিটকে সরে আসতে চাইলে আবারও হোঁচট খায়। ফলে সামনের দিকে ঝুঁকে পড়ে, যার জন্য
সে রিশাতের গায়ে গিয়ে পরে রিশাত রোদেলাকে প্রশ্ন করে, তোমার কি খুব খারাপ লাগছে? হুম বাসায় যাবে? হুম কি হয়েছে তোমার? অসুস্থ নাকি? রোদেলা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে সে কোনো কথা বলার মানসিকতার মধ্যে নেই এই মুহূর্তে। কষ্টে বুকটা চলে যাচ্ছে। আবিরের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল 7 বছর আগে। বিয়ের 2 বছরের মাথায় তাদের ছেলে সমুদ্রর জন্ম নেয়। এখন সমুদ্রের বয়স 5 বছর 3 মাস। আবেগের সন্তানের মা হওয়ার পর আবেগ কিভাবে তাকে সন্দেহ করতে পারলো? রিশাদ রোদেলার কপালে হাত রাখলো। রোদেলা চমকে ওঠে। জ্বর এসেছে? না, আমি বাসায় যাব। চলো তোমাকে নামিয়ে দেই। আমার বাসায় যাব, মানে? আমার বাবার বাসায় যাব। ও, একটা সিএনজি করে দিতে পারবে তুমি? অবশ্যই। রিশাদ নিজে থেকে রোদেলাকে সিএনজি ঠিক করে দিল এবং নিজেও রোদেলার সাথে সিএনজিতে বসে পড়ে। এই ঘটনা আবেগের বাসার কাছাকাছি ঘটেছে। যেহেতু আবেগ বাইরে বেরিয়েছিল, তাই দুর্ভাগ্যক্রমে এই দৃশ্য তার চোখ এড়ায় না। তবে আবেগ পুরোপুরি ঘটনা নিজ চোখে দেখেনি, দেখেছে অর্ধেকটা। আবেগ প্রথমে হতভম্ব হয়, পরে প্রচন্ড পরিমাণে রেগে যায় রোদেলার উপর। রোদেলার উপর তার ক্ষোভ আরো বেড়ে যাচ্ছে। এই দৃশ্যটা যেন আগুনে ঘি ঢালার মতো কিছুটা। আবেগ রাগে থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে সমগ্র দুনিয়ায় আগুন জ্বালিয়ে সব শেষ করে দিতে। তারও চোখের কোণে পানি এসে জমল। আবেগ বিড়বিড় করে বলতে থাকে, শুধুমাত্র একবার তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললাম, 10 মিনিটও হয়নি, তার আগে তুমি অন্য কারোর হাত ধরে চলে গেলে। আর সেই তুমি তোমার উপর বিশ্বাস রাখতে বলো? এখন তো আমার নিজের উপরই রাগ লাগছে। কেন তোমাকে এত ভালোবাসতে গেলাম? কি দরকার ছিল নিজের সবটা দিয়ে তোমাকে সুখী রাখার বৃথা চেষ্টা করা? দিন শেষে কি করলে তুমি? আমার কাঁধে ছুরি আঘাত এনে আমাকে সব দিক দিয়ে নিঃস্ব করে চলে গেলে। নিজের উপর ঘৃণা লাগছে যে তোমার মতো দুশ্চরিত্রের মেয়েকে আমি ভালোবাসি। আবেগ নিজের বাসার দিকে হাঁটা ধরল। মা ঠিকই বলেন, রোদেলা কোনো দিনই তাকে ভালোবাসেনি। আবেগ বুঝে পাচ্ছে না রোদেলা কিভাবে পারল রিশাদের বাহুডোরে আবদ্ধ হয়ে থাকতে, তাও এই মাঝ রাস্তায় এত লোকের সামনে। রোদেলা তার বাবার বাসার সামনে দাঁড়িয়ে আছে। রিশাদ তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। সে 15 মিনিটের বেশি হবে বাইরে দাঁড়িয়ে আছে। বাসায় গিয়ে কি বলবে মা বাবাকে? তাকে তার স্বামী বাসা থেকে বের করে দিয়েছে। রোদেলা কেঁদে দিল। রোদেলার বাবা তার বিয়ের দিন একটা কথা বলেছিল, তা হলো বিয়ের পর মেয়েদের বাড়ি তার স্বামীর বাসাটাই হয়। মেয়ে বিয়ের পর বাবার বাড়ির অতিথি। স্বামী বাসা থেকে মেয়েদের লাশ বের হয় সারা জীবনের জন্য। রোদেলা ও এক কাপড়ে লাশ হয়ে বের হয়ে এসেছে। তফাৎটা হলো সে জীবন্ত লাশ। এই যা। রোদেলা বাসার বেল বাজলো। মিনিট খানেক পর রোদেলার মা ফাতেমা বেগম গেট খুললেন। গেট খুলতেই অসময়ে মেয়েকে দেখে সে ঘাবড়ে যায়। একটা সময় আসে যখন নিজের মেয়ে বাসায় আসলে চিন্তা হয়, মেয়ের সংসারে সব ঠিক আছে তো। রোদেলা বাসার ভেতরে ঢুকে পড়ে। ফাতেমা জিজ্ঞেস করে, নানা ভাই কোথায়? আর জামাই কই? একা কেন এলি? রোদেলা শান্ত সুরে বলে, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে মা? তুই বস, আমি পানি আনছি। রোদেলা সোফায় বসে পড়ে। তার মা পানি আনতে গেলেন। রোদেলা ঠান্ডা পানি খায়। ফ্রিজে ঠান্ডা পানি আছে কি? তিনি ফ্রিজ খুলে দেখলেন 1 বোতল পানি আছে। নিশ্চয়ই অতই রেখেছে। ফাতেমা বেগম গ্লাসে পানি ঢেলে মেয়ের কাছে গেলেন। মেয়েটার মুখ চোখ দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। মা পানি আনতেই রোদেলা মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় হাউমাউ করে। ফাতেমা কিছুই বুঝতে পারছে না কি হয়েছে তার মেয়ের। সে হতবিহ্বল হয়ে মেয়ের কান্নারত চেহারার দিকে তাকিয়ে আছে। এর আগেও রোদেলা বহুবার কেঁদেছে। বিয়ের পরই বেশি কেঁদেছে তার মেয়ে। শাশুড়ির সাথে ঝামেলা লেগেই থাকে রোদেলার, কিন্তু এভাবে তো কোনোদিন কাঁদেনি। জামাইয়ের কিছু হলো নাকি? অ্যাক্সিডেন্ট? ছি ছি, কি ভাবছে সে? তিনি রোদেলাকে প্রশ্ন করলেন, কি হয়েছে রে? জামাই ঠিক আছে? কিছু হয়েছে তোদের মধ্যে? জামাই সুস্থ আছে তো? রোদেলার বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। মা কোনো কারণ ছাড়াই আবেগকে খুব স্নেহ করে। মাকে কি বলবে সে? ফাতেমা বেগম মেয়ের মাথায়
হাত বুলিয়ে দিতে লাগলেন। আগে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সে মেয়ের রুমে গিয়ে গল্প গুজব করতেন। তখন রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতেন ঠিক এইভাবে। মায়ের স্পর্শ পেয়ে রোদেলা আরো ভেঙে পড়ল। এবার শব্দ করেই কেঁদে দিল সে। বুকের ভেতর পাহাড় সমান কষ্ট। এখন মনে হচ্ছে এভাবে চলে আসা ঠিক হয়নি। ফাতেমা বেগম পুনরায় মেয়েকে প্রশ্ন করে, অফিস থেকে সোজা এখানে এসেছিস? হুম আজকে থাকবি? হুম ফাতেমা বেগম মেয়ের পাশে বসে পড়েন এবং বলল, কালকে তো শুক্রবার, জামাইকে তোকে নিতে আসতে বল। সকাল সকাল আসতে বলিস, দুধ চিতই ভিজাবো, দুপুরে এখানে খাবে। রোদেলা মায়ের দিকে তাকিয়ে করুণ গলায় বলে, আবেগ আর কোনো দিনও আমাকে নিতে আসবে না। ফাতেমা বেগম বিস্ফোরিত চোখে রোদেলার দিকে তাকালো। মেয়েটা কি বলল কিছুই তা বোধগম্য হচ্ছে না। সমুদ্র ফুবির রুমে বসে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে তার। সে সারা বাসায় মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আম্মু এখনো আসেনি। আজকে কি অফিসে খুব কাজ আম্মুর, নাকি আম্মু তার কথা ভুলে গেছে? খুব চিন্তা হচ্ছে সমুদ্রের। আম্মু তো কোনোদিন এত দেরি করে না, আজকে কেন এখনো আসছে না? মাকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না। খিদাও পেয়েছে সমুদ্রের। আম্মু প্রতিদিন বিকেলে অফিস থেকে এসে তাকে নাস্তা বানিয়ে খাওয়ায়। আজকে সে নাস্তা খায়নি, তাই খিদা লেগেছে প্রচন্ড। দুপুরে ফুপি ভাত খাইয়ে দিয়েছিল, এরপরে আর কিছু খায়নি সে। বাসায় সম্ভবত আজকে কিছু হয়েছে। বাবা খুব রেগে আছে, তাকে একবার অনেক জোরে ধমকও দিয়েছে। সমুদ্র ভয় পেয়েছে খুব। দাদিও তাকে 1-2বার বকা দিয়েছে। মায়ের কথা জিজ্ঞেস করলে কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না। সমুদ্র বিছানার উপর হয়ে শুয়ে পড়ল। বিছানার এক কোণায় তার একটা খেলনা গাড়ি পড়েছিল। সে গাড়িটাকে হাতে নিল, কিন্তু খেলতে মন চাচ্ছে না তার। আম্মুকে সারাদিন ধরে দেখেনি সে, আর ভালো লাগছে না। কোনোদিন এতক্ষণ মাকে ছাড়া থাকেনি সমুদ্র। মা সবসময় বিকেলের মধ্যেই বাসায় ফিরে আসে। আজকে রাত হয়ে গেল, তবু আসছে না। সমুদ্র মনে মনে বলে, আম্মু একবার আসলেই বাবা রাগ পড়ে যাবে। আম্মু থাকলে বাবা কোনোদিন রাগ করে থাকতে পারে না, কিন্তু আম্মু কই, আসছে না কেন এখানে? আমার যে আম্মুকে ছাড়া রাখতে খুব কষ্ট হচ্ছে। মায়ের কি কষ্ট হচ্ছে না আমার জন্য? এতক্ষণে আম্মু তাকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, অথচ আজকে সে এত রাতেও মাকে ছাড়া জেগে আছে একলা। ওই বেয়াদব মেয়েটার জন্য তুই কাঁদছিস আবেগ? ওই মেয়ে হলো খারাপ স্বভাবের মেয়ে। এইসব মেয়েরা পুরুষ। আম্মা চুপ করো তো, ভালো লাগছে না আমার। জাবেদা খাতুন ছেলের পাশে এসে বলল, দেখ রোদেলা, তোর জন্য কোনো মায়াই নেই। কি সুন্দর নাচতে নাচতে চলে গেল। ও আসলে লোভী একটা মেয়ে। আবেগ মায়ের দিকে অসহায় চোখে তাকালো। জাবেদা খাতুন নরম গলায় বলে, রোদেলার অফিসার কলিগের সাথে তোর কথা হয়েছিল না? হুম। মেয়েটা কি বলেছিল শুনেছিস তো? হ্যাঁ, কি বলেছে ও? আবেগ নির্লিপ্ত গলায় বলে, রোদেলা সিঙ্গেল মাদার। দেখছিস, স্বামী থাকতেও ওই মেয়ে স্বামীর পরিচয় লুকালো। কেন লুকাবে ও? আরো কত বিবাহিত মেয়েই তো চাকরি করে। কই, অন্যদের তো দেখলাম না বিবাহিত হয়েও সিঙ্গেল দাবি করতে। দেখেছিস কোনোদিন তোদের হাসপাতালে কোনো লেডি ডাক্তার এরকম করে? না, তোর বউ করেছে এমন। তাহলে বুঝ রোদেলা কোন ধরনের মেয়ে। এসব মেয়েদেরকে সমাজ সম্মান করে না বাবা। রোদেলাকে ভুলে যায় আব্বা। আবেগ মায়ের কথা শুনে বেশ মনক্ষুণ্ণ হলো, আর খুব করে কাঁদতে মন চাচ্ছে। কিন্তু ওই যে প্রবাদ আছে, পুরুষরা কাঁদে না, তাই তো প্রাণ খুলে কাঁদতে পারছে না সে। বুকের মধ্যে হাজারো ব্যথা এবং রোদেলার প্রতি অভিমান চাপা দিয়ে রাখছো। রোদেলা কেন এমন করেছে? অফিসে সবাইকে মিথ্যা বলেছে কেন? আর ওই দিন রিশাদের সাথে হোটেলে যাওয়া সব তো সে নিজ চোখে দেখেছে। তাহলে কিভাবে রোদেলাকে বিশ্বাস করবে সে? কথায় আছে, ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, কিন্তু অন্ধবিশ্বাস নয়। তাই তো আবেগ ও রোদেলাকে বিশ্বাস করতে পারছে না। জাবেদা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, ভুলে যাও মেয়েকে। আমি তোকে রোদেলার চেয়েও ভালো দেখে একটা বউ এনে দিব। তুই কষ্ট পাস না। আবেগ মায়ের দিকে কড়া চোখে তাকালো। জাবেদা খাতুন দমে গেলেন। উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু আবেগের দিকে তাকিয়ে আর কিছু বললেন না। ছেলে রুম ছেড়ে বের হলেন।
আজকে দিনে খুব খুশি। অবশেষে আপদ বিদায় করতে পেরেছেন। না না, সে বিদায় করেনি, বরং আপদ নিজ থেকে চলে গেছে। আল্লাহ চাইলে সব সম্ভব। তিনি তো ভাবতেও পারেনি আবেগের বিয়ে ভাঙবে, তাও বিয়ের 7 বছর পর। জাবেদা খাতুন এটা ভেবেই কুল পাচ্ছে না রোদেলা অফিসে মিথ্যা কেন বলছে। সে তো আবেগকে ভালোবাসে, তাই মিথ্যা কেন বলছে। সে মেয়ের রুমে গেলেন। সমুদ্রে শুয়েছিল। দাদিকে রেখে উঠে এসে বলে, দিদু, আম্মুকে এসেছে? জাবেদা খাতুন খুব আগ্রহ নিয়ে বলে, না রে বাছা, তোর আম্মু আসেনি। সমুদ্রে চিন্তিত গলায় বলে। কখন আসবে? জাবেদা খাতুন প্রশ্নের উত্তরে বলে, আর আসবে না তোরা মা। সমুদ্র দাদির দিকে তাকিয়ে থাকে হা করে। মা আসবে না, এর মানে কি? জাবেদা খাতুন নিজে থেকেই বলে, আমরা তোর মায়ের কেউ হই না, এজন্য আজকে থেকে সে আর আমাদের সাথে থাকবে না। তোর মা তোকে আর ভালোবাসে না, এজন্য তোর কাছে আসবে না, বুঝলি না? তোকে রেখে তোর মা অনেক দূরে চলে যাবে। তুই হচ্ছিস তোর মায়ের উটকো ঝামেলা, তাই ফেলে রেখে চলে গেছে তোর মা। সমুদ্র চোখ মুখ লাল করে কেঁদে দিয়ে বলে। আম্মু আমাকে অনেক আদর করে, আমাকে রেখে ও কোথাও যাবে না। জাবেদা খাতুন মুচকি এসে বলে, তুই আর তোর বাপ দুইটাই ছাগল হইছিস। তোর মা তোর চেয়ে তার চাকরি বেশি ভালোবাসে, বুঝলি? এই জন্য তোকে রেখে প্রতিদিন অফিসে যায়। আগে তোকে ভালোবাসতো, এই জন্য তোকে নিয়ে থাকতো। এখন আর তোকে ভালোবাসে না, এই জন্য তোকে রেখে চলে গেছে। সমুদ্রের দাদির কথা শুনে মায়ের উপর রাগ হচ্ছে। কেন সে আসছে না এখনো? আসলেই কি মা তাকে আর ভালোবাসে না, এজন্য তাকে রেখে প্রতিদিন অফিসে যায় আর বিকেলে ফেরত? সমুদ্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয়। রোদেলা বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ আগেই অথই রাতের খাবার দিয়ে গেছে। রোদেলা তা ছুঁয়েও দেখেনি। ভাই আর বাবা ব্যবসার কাজে সিলেট গেছে। রোদেলা পেটে হাত রেখে সমুদ্রের কথা ভাবছিল। ছেলেটার না জানে কি অবস্থা, রাতে একা ঘুমাতে পারে না, একা বাথরুমে যেতে পারে না, বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হয়। রোদেলা আবার রাতে সমুদ্রকে পানি খাওয়ানোর সময় পানি ওভেনে 30 সেকেন্ড উষ্ণ গরম করে খাওয়ায়। সমুদ্রের একটুতে ঠান্ডা ঠান্ডা সর্দি জ্বর হয়। রোদেলা উঠে বসলো। সে মোবাইলটা বের করে আবেগকে কল দিল, কিন্তু বিরক্তিকর কণ্ঠে একজন বলে ওঠে, দুঃখিত, এই মুহূর্তে আপনি যে নাম্বারে কল করেছেন তা বন্ধ আছে। সরি দি, নাম্বার ইউ আর ডাইলিং ইজ সুইচ অফ নাও। রোদেলা চোখের পানি ফেললো। আবেগের সাথে তার কখনো বড়সড় ঝগড়া হতো না, কিন্তু 2 মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছে। রোদেলা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করায় ইংরেজি স্পিকিং এ বেশ পটু রোদেলা। কাজকর্মেও স্মার্ট, এজন্য ব্যাংককে পোস্টিং এর ওভার এসেছে তার। তবে প্রমোশন পেয়েছে সে, কিন্তু সে আবেগ রাজি না। সে চায় না রোদেলা বিদেশে যাক, সংসার ফেলে চাকরি করুক। রোদেলা আবেগ সমুদ্র সহ যাওয়ার ব্যবস্থা করছিল, কিন্তু আবেগ তাও রাজি না। সে নাকি বাবা মা ছেড়ে বাইরে যাবে না, বউদের সাহায্যে যেতে হবে, বউয়ের অফিসের কোয়ার্টারে থাকতে হবে। এজন্য আরো জেদ চেপে ধরে যে যাবে না। এই নিয়ে তাদের মধ্যে সমস্যা চলছিল। রোদেলা এত সুন্দর করে একটা ব্রাইট ফিউচার নষ্ট করতে চায় না। সমুদ্রের লাইফটা কত সুন্দর হবে বিদেশে গেলে, কিন্তু আবেগ রাজি না। সেই সাথে তো আবেগের মা আছেই, আগুনে গিটারের কাজটা করার জন্য। আবেগকে একটু একটু কনভিন্স করছিল রোদেলা, কিন্তু তার মধ্যে হুট করে আবেগ কেন যেন তাকে আর রিশাদকে নিয়ে সন্দেহ করা শুরু করলো। তাদের অফিস থেকে 3 জন প্রমোশন পেয়েছে, রোদেলা, রিশাদ আর আরো 5 জন। একটা পর্যায়ে রোদেলা সিদ্ধান্ত নিয়েই নেয় যে সে আর সমুদ্রে যাবে না, আবেগ দেশেই থাকবে। কিন্তু এরই মাঝে আবেগ তাকে অবিশ্বাস করতে শুরু করে। তারপর কালকে ধরিয়ে দিল, কথা নাই বার্তা নাই, ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিল। রোদেলা হতাশার নিঃশ্বাস ফেলে। মেয়েরা এত অসহায় কেন? আজকে তার জায়গায় আবেগ থাকলে তাকে সব ছেড়ে আবেগের সাথে যেতে হতো, কিন্তু আবেগের জায়গায় সে হওয়ায় তাকে সকলে মিলে চাকরি না করার উপদেশ দিচ্ছে। এমনকি তার নিজের মাও একই সুরে গান গাচ্ছে। রোদেলা 1 গ্লাস পানি খেলো, তারপর বারান্দায় গেল। জানুয়ারি মাস, শীত ভালোই পড়েছে, বারান্দায় খুব ঠান্ডা লাগছে তার। তবুও দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টিতে। আবেগকে সে খুব করে ভালোবেসে ফেলেছে, আবেগের মাথায় জড়িয়ে গেছে সে। পারিবারিক ভাবে বিয়ে হলে আবেগ তাকে দেখেই বিয়ে করতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল।
আবেগের বাবা ইমতিয়াজ রহমান রোদেলার বাবার ভার্সিটির বন্ধু। শেষ সুবাদে ইমতিয়াজ রহমান রোদেলার জন্য তার ছেলের বিয়ের প্রস্তাব এনেছিল। রোদেলার বাবা তালুকদার সাহেব ছেলেকে বাসায় আসতে বলেন। যেহেতু ছেলে ডাক্তার, তাই সবাই মোটামুটি রাজি হয়েছিল। এক শুক্রবার আবেগ সহ ইমতিয়াজ সাহেবকে রোদেলা দেখতে আসেন। রোদেলা সেদিন গোলাপি রঙের শাড়ি পরেছিল। এর আগে কোনোদিন রোদেলাকে এভাবে পাত্রপক্ষ দেখতে আসেনি। তখন রোদেলা অনার্স লাস্ট ইয়ারে ছিল। আবেগ এক দেখায় রোদেলাকে পছন্দ করে ফেলে। ইমতিয়াজ খান রহমান পারলে সেদিনই ছেলের বিয়ে করিয়ে দিতেন। রোদেলারও আবেগকে ভালো লেগেছিল। এক কি কথা কাল থেকে শুরু করে দেব। ফোন নাম্বার আদান প্রদান সবই হয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো, এরপরে শুক্রবারই তার আর আবেগের ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায়। আবেগ নাকি রোদেলাকে খুবই পছন্দ করেছে। দেরি করতে চাচ্ছিল না। ফোনে 5 বারের মতো কথা বলছিল আবেগের সাথে। 7 দিনে 5 বার। বিয়ের পর খুব মধুর করে সময় কেটেছে। আবেগের ভালোবাসা দেখে রোদেলাও আবেগের ভালোবাসায় মশগুল হও। এসব পুরনো কথা ভেবে চোখে জল আসলো রোদেলার। সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, দরকার হলে একাই ব্যাংকক যাবে। তার সন্তান দুটির ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য হলেও আবেগকে রেখেই যাবে। আবেগ তখন হাড়ে হাড়ে টের পাবে রোদেলার শূন্যতা। হুট করে ফোনটা বেজে ওঠে। রোদেলা, বড়ই আশা করছিলাম আবেগ ফোন করেছে। সে ঠিক করে নেয় আবেগে যদি ক্ষমা চায় বা বাসায় ফিরতে বলে তবে এই মুহূর্তে রওনা হবে। কিন্তু রোদেলার আশায় পানি ফেলে দিল আবেগ। ক্ষমা চাওয়া তো দূরে থাক, কলটাও আবেগের ছিল না। কল দিয়েছে রিশাদ। রোদেলা অনিচ্ছা সত্ত্বেও কলটা ধরল। রিশাদের সাথে টুকটাক কথা হচ্ছে তার, সাধারণ কথাবার্তা যাকে বলে। আবেগ রাতে ভাত খায়নি। সে রুমে এসে ফোনটা হাতে নিল। ফোনটা বন্ধ ছিল, তাই ফোনটা অন করেই ডায়াল লিস্টে রোদেলার নাম দেখে মনে প্রশান্তি বয়ে গেল। সে দ্রুত রোদেলাকে কল লাগায়, কিন্তু ফোনটা ওয়েটিংয়ে। আবেগের কপালে রক ফুলতে লাগলো। সে ফোন কেটে দিয়ে বসে পড়ে। তারপর কি মনে করে যেন রিশাদকে কল লাগায়। রিশাদের কো অ্যাক্টিংও। আবেগ মনে মনে বলে, এটা কি কাকতালীয় ঘটনা নাকি আমার মনে ভুল? যেটাই হোক না কেন, রোদেলা আর আমার নেই, হারিয়ে গেছে আমার থেকে। এমন সময় জাবেদা খাতুন এসে বলে, তোর ছেলে তো কান্নাকাটি লাগাইছে আম্মু যাবো বলে, খাচ্ছেও না, কিছু কর। আবেগ বিরক্ত হয়ে গেল এবং বলল, বলো যে ওর মা নাই। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়না নিজে থেকে বাথরুমে চলে গেল। সে এখন বড় হয়ে গেছে, প্লে থেকে নার্সারিতে উঠে গেছে। তাই এত বড় হওয়ার পরও যদি মা তাকে ব্রাশ করিয়ে দেয়, তাহলে তার স্কুল ফ্রেন্ডরা শুনলে তাকে নিয়ে হাসাহাসি করবে। আয়নাকে তার মা ঘুম থেকে জাগিয়ে তুলেছে। আয়না বাথরুমে গিয়ে নিজে নিজে ব্রাশ করলো, কিন্তু ব্রাশ করে মুখ ধোয়ার সময় জামাটা পানি দিয়ে ভিজিয়ে ফেলে। এতে মন খারাপ হলো তার। আয়না ভেজা কাপড়ে বাথরুমের আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বের হয়ে আসলো। এখন ইউনিফর্ম পরার পালা। আয়না ছোট ছোট হাতে ইউনিফর্ম পরে নিল। স্কুল ইউনিফর্মটা সম্পূর্ণ সাদা, স্কার্ফ জড়িয়ে নিল সে। স্কুলের মিস বলেছে দুটি ঝুটি করে আসতে। সে তো চুল বাঁধতে পারে না, মায়ের সাহায্য নিতে হবে। আয়না গলা ফাটিয়ে আম্মু বলে ডাক দিল। রোদেলার ঘুম ভেঙে গেল একটা বাচ্চার মিষ্টি সুরে কান্নার আওয়াজে। কান্নার আওয়াজ শুনে তার সমুদ্রের কথা মনে পড়ল। সমুদ্র কাঁদছে নাকি? সে তড়িঘড়ি করে রুমের বাইরে গিয়ে দেখে আয়না কান্না করছে। আয়নাকে তার মা মানে অথই চুপ করানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আয়নার চুপ হওয়ার নামই নেই। রোদেলা স্মিত হাসলো। সে অথয়ের কাছে গিয়ে প্রশ্ন করে, আমার মাটা কাঁদে কেন? অথই বিরক্ত হয়ে বলে, আর বলিও না, ও চুলে 2 বেনি করতে চাচ্ছে, কিন্তু ওর চুলে 2 বেনি হয় না, তাই কান্না করছে। রোদেলা মুহূর্তকে হেসে আয়নাকে নিয়ে বিছানায় বসে সুন্দর করে দুটো ছুটি করে দিল। আয়না কান্না থামিয়ে দিয়েছে। সে মুখ ফুলিয়েই বলে, কিন্তু ফুপু, আমি 2 বেনি করতে চাই তো। রোদেলা আয়নার গালে চুমু খেয়ে বলে, তোমার তো চুলগুলো এখনো ছোট আছে, তাই বেনি হবে না। তুমিও ছোট, তোমার চুলও ছোট। তুমি যখন অনেক বড় হবে তখন তোমার চুলগুলো অনেক লম্বা হয়ে যাবে, তখন 2 বেনি করবে। আয়না খুশি হয়ে বলে, তুমি করে দেবে? আমি পারি না বেনি করতে। বড় হলে তুমি নিজেই সব শিখে যাবে। কথার ফাঁকে অথই 2টা টিফিন বক্স এনে আয়নার ব্যাগে ঢুকিয়ে দিতে দিতে বলল, ভ্যান চলে এসেছে, তাড়াতাড়ি বের হয়ে নাও মা। আর শোনো, তোমার আর সমুদ্রের টিফিন দিয়ে দিলাম, একসাথে খেয়ে নিও। আয়না আচ্ছা বলে স্কুলের জন্য বেরিয়ে যায়। স্কুল ভ্যানে করে যায় সে স্কুলে। আয়না যেতেই রোদেলার মুখটা কালো হয়ে এলো। অথই রোদেলার পাশে বসে বলে, আর একটু ঘুমিয়ে নাও,
রাতে ঘুম হয়নি তাই না? হুম। শুয়ে পড়ো। রোদেলা চোখ মুছে বলে। না, অফিস যাব আমি। অথই একটু চমকে বলে। আজকে অফিসে যাবে? রোদেলা অথয়ের দিকে সরাসরি তাকিয়ে বলে। আমি ঠিক করে ফেলেছি, আবেগের সাথে আর সংসার করব না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা না চাচ্ছে। একজনকে ভালোবাসলেই তার সাথে সংসার করতে হবে, তার সকল অন্যায় মেনে নিয়ে চলতে হবে, এটা কোথাও লেখা নেই। আবেগের সাথে সংসার করা আমার কপালে নাই বোধ হয়। আমি ব্যাংকক চলে যাব সমুদ্রকে নিয়ে। অথই কিছু বলতে পারলো না। রোদেলা এত বড় সিদ্ধান্ত নিল কিভাবে? তারপরও অথই মিনমিন করে বলে। মেয়েদের একটু অ্যাডজাস্ট তো করতেই হয় রোদেলা, সব মেয়েকেই করতে হয়। রোদেলা কাঁদো কাঁদো হয়ে বলে। এটা অ্যাডজাস্টমেন্ট না। লাইফ পার্টনারকে সন্দেহ করা, বাজারে নিয়ে বলা, পতিতালয়ে যায় কাজ করতে, এসব বলার পর অপরপক্ষের চুপ থাকাটা অ্যাডজাস্টমেন্ট না অথই, এটা অন্যায়। অপরপক্ষের সাথে অন্যায় করা হয় এর মাধ্যমে। আমি একটু পর বের হব। মা কি ঘুমাচ্ছে? ফজরে উঠেছিল, এখন ঘুমাচ্ছে। রোদেলা উঠে যেতে ধরে অথই দিকে তাকিয়ে বলে। আজকে আবেগের জায়গায় আমার নিজের ভাই থাকলেও আমি তোমাকে সব ছেড়ে চলে যেতে বলতাম। সবার আগে আত্মসম্মান এবং নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দিতে হয়। এক প্রকার মানুষ আছে যাদেরকে নিজের কলিজা কেটে রান্না করে দিলেও বলবে লবণ কম হয়েছে। রোদেলার কিচ্ছু না বলে চলে গেল। অথই শুয়ে পড়ল। এমনি সে মাতৃ গর্ভকালীন ছুটিতে আছে। 7 মাস রানিং চলছে তার। একটুতেই দুর্বল হয়ে পড়ে। তার উপর তার হিমোগ্লোবিনেও সমস্যা, প্রেশার হাই থাকে। ডক্টর এই সময় রেস্টে থাকতে বলেছে। অথই বিছানায় গাইলিয়ে দিতেই মেঘের অর্থাৎ অথই স্বামীর কল আসলো। অথই কল রিসিভ করতেই মেঘ বলে। আয়না স্কুলে গেছে? হ্যাঁ। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমি সন্ধ্যায় আসার ট্রাই করব। তুমি দুপুরে নিজ দায়িত্বে মেডিসিন নিয়ে নিও। আচ্ছা। মেঘে এখনো জানানো হয়নি তার বোন চলে এসেছে বাপের বাড়ি। রোদেলাই জানাতে মানা করেছে, বাইরে আছে, অস্থির হয়ে পড়বে, এই জন্য জানানো হয়নি। রোদেলা ব্যাগ গোছাচ্ছে। অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সে। সমুদ্রের ভিসা, পাসপোর্ট কিছুই নেই, সব বানাতে হবে। আজকেই বানাতে দিতে হবে। যত দেরি করবে সে তত নাজুক হয়ে পড়বে। শক্ত থাকতেই চলে যাওয়া উত্তম। রোদেলা নাস্তা না করেই বেরিয়ে যায়। ফাতেমা বেগম অবশ্য বারবার বলছিল নাস্তা খাওয়ার কথা, কিন্তু রোদেলা নাকি রুচি নেই। রোদেলা বাসার সামনে থেকে সিএনজি নিয়ে নিল। বাসায় কাউকেই তার প্রেগনেন্সির কথা জানায়নি। বাসায় বললেই আবেগের কানে খবরটা যাবে, তখন আবেগ সব ঠিক করতে চাইবে। সত্য বলতে রোদেলাও চায় সব ঠিক হয়ে যাক, কিন্তু বাচ্চার উসিলায় না। রোদেলার প্রতি আবেগের ভালোবাসা জোরে যেন সব ঠিক হয়, এইটা চায় সে। আবেগের জীবনে রোদেলা কেবল তার বাচ্চার মা হয়ে থাকতে চায় না, বরং আবেগের সহধর্মিনী হয়ে থাকতে চায় সে। কিরে, তোর মুখ দিয়ে গন্ধ আসছে কেন? ব্রাশ করিসনি? সমুদ্র আয়নার কথায় ঠোঁট উল্টিয়ে বলে। আমি তোর চেয়ে 1 বছরের বড়, আমাকে তুই বলে ডাকবি না আয়ু। আয়না গম্ভীর মুখে বলে। কিন্তু আমরা সেম ক্লাসে পড়ি। কিন্তু আমি তোর বড়। তো কি হয়েছে? সমুদ্র দমে গিয়ে বলে। আচ্ছা, যা বলে রাখতে চাস ডাক। সমুদ্র কথাটা বলতেই আয়না তার নাকে হাত দিয়ে বলে। এই দূরে সরতো তুই, তোর মুখ দিয়ে পচা গন্ধ আসছে। সমুদ্র মুখ কালো করে বলে। আজকে ব্রাশ না করে স্কুলে এসেছি। আয়না ব্রু কুঁচকে বলে। কেন কেন ব্রাশ করিসনি? সমুদ্র মুখ ভার রেখেই বলে। বাবা সকালে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বললো নিজে নিজে রেডি হতে। আম্মু প্রতিদিন রেডি করিয়ে দেয়, আমি রেডি হতে পারি না, ব্রাশও করতে পারি না, এই জন্য শুধু কুলি করে চলে এসেছি। আয়না চোখ মুখ কুঁচকে বলে। ইয়া! সমুদ্র চোখ লাল করে বলে। তো কি হয়েছে, একদিন ব্রাশ না করলে কিছুই হবে না। আয়না সমুদ্রের কথা শুনে হেসে কুটি কুটি। সমুদ্রের বেশ লজ্জা লাগছে। ইস, এই মেয়েটা এমন কেন? একটু চুপচাপ থাকা যায় না? টিচার দেখে ফেললে দুইজনকেই পানিশমেন্ট দিবে। এই মেয়ে শাস্তি কেউ ভয় পায় না। সমুদ্র যতবারই কান ধরেছে তার পেছনে দায়ী আয়না। আয়না হাসি থামিয়ে বলে। আয় টিফিন খাই, আম্মু 2টা বক্স দিয়েছে। এখন তো টিফিন টাইম না, এখন কেন খাবো? ক্লাস চলছে তো। লুকাই লুকাই খাবো, কিন্তু হবে না। না, আমি খাবো না, ভয় লাগে, স্যার দেখলে বকা দেবে। উফ, তুই এত ভীতু কেন? সমুদ্র মুখ বাঁকালো। আয়না তার পাশের মেয়েটার সাথে টিফিন শেয়ার করে খেতে লাগলো। সমুদ্রের দিকে তাকাচ্ছেও না একবারও। সমুদ্রের কষ্ট লাগতে লাগলো। আয়না যখন তাকে রেখে অন্য কারোর সাথে খেলে তখন তার মন খারাপ হয়।
সমুদ্র একটু চুপচাপ স্বভাবের, এই জন্য ক্লাসে তার তেমন কোনো ভালো বন্ধু নেই, শুধু আয়নাই তার ফ্রেন্ড। আয়নার সাথে প্রতিদিন বসে সে, কিন্তু আয়না আবার একেবারেই বিপরীত। সে বেশ মিশুক স্বভাবের, সবার সাথে খেলবে, কথা বলবে, আবার ক্লাস ক্যাপ্টেনও আয়না। সমুদ্র আয়না দিকে তাকিয়ে আছে। হুট করে স্যার ডেকে উঠে, রোল নাম্বার 55 স্ট্যান্ড আপ। সমুদ্র কেঁপে ওঠে, তার রোল 55। স্যার কেন তাকে ডাকছে? সে ভয়ে ভয়ে দাঁড়ালো। স্যার বলল, তুমি 4-এর ঘরে নামাতা বলো দেখি, কালকে শিখিয়েছিলাম, পড়া ছিল বাসায় এটা। সমুদ্র ভয়ে কেঁপে ওঠে। সে তো কালকের পড়া পড়েনি, এখন কিভাবে 4-এর ঘরের নামটা বলবে? আম্মু তো 2-এর ঘরের নামটা শিখিয়েছে, এরপর তো আর পারে না। ভয়ে সমুদ্র কেঁদে দিল। সঙ্গে সঙ্গে পুরো ক্লাস হেসে উঠল। আয়না সমুদ্রের কাণ্ড দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটা এত হাদারাম কেন? বললেই তো পারেছে পড়া পারে না, এতে কাদার কি আছে? চুপ তো। টিফিন ব্রেকে সমুদ্র মন খারাপ করে বসে আছে। আয়না তার পাশে বসে আছে। সে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা থাক, আর মন খারাপ করে থাকতে হবে না। আমি প্রতিদিনই পড়া করে আসি, কালকে করিনি, আর আজকে ধরতে হলো স্যারকে। আহা বাদ দে না, আমি তো প্রায়ই পড়া পারি না। কই, আমি তো মন খারাপ করে থাকি না, আয় নাস্তা করি। আম্মু তোর পছন্দের নুডলস দিয়েছে। নুডলসের কথা শুনে সমুদ্রের মনটা ভালো হলো। মামির বানানো নুডলস তার খুব পছন্দ। মায়ের নুডলস রান্নাটাও ভালো লাগে তার, তবে মা নুডলসের চেয়ে পাস্তা বেশি টেস্টি বানায়। আয়না সমুদ্রের সামনে খাবারের বক্সটা রাখলো। আবেগ সমুদ্রকে নিয়ে বর্তমানে তার শ্বশুর বাসায় বসে আছে। আজকে হাসপাতালে যায়নি সে, বলতে গেলে যাবার মানসিক কথাই নেই। কালকে রাতে ঘুম হয়নি, তার উপর স্কুল থেকে ফিরেই সমুদ্রের মায়ের কাছে আসার বায়না তুলেছে। কিছুতেই কান্না থামে না তার। আবেগও হাল ছেড়ে দিয়ে নিয়ে এসেছে। ঘণ্টাখানেক আগেই এসেছে তারা। আবেগ ভেবেছিল রোদেলা বাসাতেই থাকবে। তারা দুজন হয়েছে, কিন্তু সে কিছুই মুখে দেয়নি। আবেগ ভেবেই কুল পাচ্ছে না, সংসারে এত অশান্তি হওয়ার পরও রোদেলা কিভাবে আজকে সকালে উঠে অফিসে যায়। মাথা তুলে তাকালো সে। তার শাশুড়ি এসেছে, সোফায় বসলো তিনি। ভদ্রমহিলা তাকে খুব পছন্দ করে। আবেগ স্মিত হাসলো। ফাতেমা বেগম আবেগকে উদ্দেশ্য করে বলে, বাবা চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আবেগ চা হাতে নিল। সমুদ্র এসে গিয়ে বাসায় একটা ছোট মেয়ে আছে, নাম আয়না, তার সাথে খেলা শুরু করে দিয়েছে। আবেগ ইতস্তত বোধ করছে। কালকে নিশ্চয়ই সব কথা রোদেলা তার মাকে খুলে বলেছে। ফাতেমা বেগম বলে উঠে, আমার মেয়েটা একটু জেদি, একরোখা স্বভাবের, যা বলবে তাই করবে। তুমি জানো আগেও বলতো যে বিয়েই করবে না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর মেয়ের মত চেঞ্জ হলো, বিয়ে হয়ে গেল তোমাদের। রোদেলা যে বিয়ে করতে চাইতো না এটা জানে আবেগ। এই গল্প প্রায় রোদেলা তাকে শোনায়। সে হালকা হাসলো ফাতেমা বেগমের কথায়। ফাতেমা বেগম মুখ শক্ত করে বলে, মেয়েটা আমার থাইল্যান্ড যেতে চাই, আমরা সবাই ওর জন্য খুশি। এটা ওর জন্য অনেক বড় একটা সুযোগ। বাবার খুব আদুরে মেয়ে, কোনো চাওয়াই ওর অপূর্ণ রাখিনি। বাবা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি পারছি। আমার পক্ষে রোদেলার সাথে থাইল্যান্ড যাওয়া সম্ভব না, সরি। তাহলে রোদেলা আর সমুদ্রকে যেতে দাও। সমুদ্রকে ছাড়া আমি থাকতে পারবো না। থাইল্যান্ড তো কাছেই, বাংলাদেশ থেকে মাত্র কয়েক ঘন্টার রাস্তা। তুমি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবে। প্লেনে উঠলেই থাইল্যান্ড পৌঁছে যাবে। দরকার হলে রোদেলা টিকিট করে পাঠিয়ে দেবে তোমাকে। আবেগ কঠিন গলায় উত্তর দিল, রোদেলাকে বলেন ও যেন একা যায়, সমুদ্র আমার কাছেই থাকবে। থাইল্যান্ড থেকে বাংলাদেশ তো বেশি দূর না। রোদেলা এসে মাঝে মধ্যে সমুদ্রের সাথে দেখা করে যাবে, নাকি কাজের চাপে এটাও সম্ভব হবে না। দরকার হলে আমি টিকিট কিনে দিব, তাও না পারলে ফোনে কথা বলবে। আমি আমার ছেলেকে যেতে দিব না। রোদেলা যাক, আমার কোনো সমস্যা নাই। আর একটা কথা, একটি সময় রোদেলা যাওয়া নিয়ে সমস্যা ছিল, বাধা দিচ্ছিলাম, কিন্তু কালকে সিদ্ধান্ত নিয়েছি আর সমস্যা করব না। রোদেলা যাক, চাকরি করুন, ক্যারিয়ার পুরো। কিছুই তো খাচ্ছ না বাবা। অন্য একদিন খাবো, আজকে উঠি। সমুদ্র থাকে এখন, খেলো, আমি রাতে এসে নিয়ে যাব। কথার বলেই হন হন করে আবেগ বেরিয়ে যায়। শুধু শুধু আশা হলো, কোনো কাজই হলো না। আবেগ আর সমুদ্র এসেছে শুনেই রোদেলা অফিস থেকে বের হলো, কিন্তু মহাখালীর জ্যামের কারণে খানিকটা দেরি হয়ে যায়। বাসায় এসে আর আবেগের দেখা মিলল না। সমুদ্র মাকে দেখা মাত্র তার কাছে দৌড়ে এলো। রোদেলা ছেলেকে দেখে সমুদ্রকে পরম আদরে আগলে নিল রোদেলা। কালকে থেকে বাবুকে না দেখেছিল, কেবল সেই জানে কিভাবে কত কষ্টে সে ছিল। সমুদ্র মাকে পেয়ে স্বস্তি পেল।
এতক্ষণ ধরে সে ভেতরে ভেতরে ছটফট করছিল। মায়ের গন্ধ পেতেই বুকটা ঠান্ডা হয়ে গেল তার। এখন কান্নাও পাচ্ছে সমুদ্রের, এইটা ভেবে যে কিভাবে সে পুরো একটা রাত মাকে ছাড়া ছিল। রোদেলা সমুদ্রের দুই গালে চুমু খেয়ে বলে, বাবু দুপুরে খেয়েছো? সমুদ্র মাথা ঝাঁকিয়ে বলে, না, মামি পোলাও রান্না করেছে, রান্না হচ্ছে। রোদেলার সময় দেখে নিল, 1:30 বাজে। সে সমুদ্রকে নিয়েই রুমে আসলো, তারপর ফ্রেশ হতে গেল। গোসল সেরে বের হতেই দেখলো সমুদ্র বিছানার উপরে পা তুলে বসে আছে, আর মেঝেতে আয়না একটা বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করছে। বিড়ালের বাচ্চাটা একটু নড়াচড়া করলে সমুদ্র দৌড়ে বিছানার শেষ কোনায় চলে যাচ্ছে, আর চড়ে চড়ে ভীত গলায় বলছে, আয়ু প্লিজ, ওকে ধরে রাখ, ছেড়ে দিচ্ছিস কেন? আয়না আবারও খপ করে বিড়ালের বাচ্চাটা ধরে ফেলে এবং আদর করতে লাগলো। সমুদ্রের চোখে মুখে ভয়, যদি বিড়ালটা তাকে খামচে মারে। রোদেলাকে দেখে আয়না জানো ফুপু, সমুদ্র না বিড়াল বড় ভয় পায়। রোদেলা হাসলো। তা দেখে সমুদ্র খানিকটা লজ্জা পেল। কি দরকার ছিল মাকে বলার যে সে বিড়াল ভয় পায়? আয়ু না সবসময় বেশি বেশি করবে। রোদেলা আয়নাকে প্রশ্ন করে, আম্মু কই? রান্নাঘরে। রোদেলা এই কথা শুনে উদ্গ্রীব হলো। অথয়ের এই সময় রেস্টে থাকা জরুরি, তা না সে রান্না করছে। রোদেলা দুজনকে উদ্দেশ্য করে বলে, তোমরা খেলো, আমি আসছি। রোদেলা বের হয়ে রান্নাঘরের দিকে গেল অথয়কে সাহায্য করতে। রান্নাঘরে গিয়ে দেখলো ফাতেমা বেগম আর অথয় দুজনে মিলে রান্না করছে। অথয়ের জন্য ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার আনা হয়েছে। অথয় চেয়ারে বসেই পোলাও রান্না করছে। অথয়ের পোলাও রান্না ভালো হয়, ঝরঝরা হয়, যার জন্য খেয়ে দেও সুস্বাদু হয়। আরেক চুলোয় ফাতেমা বেগম রোস্ট বানাচ্ছেন। পোলাও আর রোস্ট খেতে সমুদ্র পছন্দ করে, এই জন্য রান্না করা হচ্ছে এসব। মার ভাবিকে দেখে রোদেলা খুশি হলো। যাক, অন্তত পক্ষে তার শাশুড়ির মতো না। আসলে মেয়েদের অল্প কিছুই চাওয়া থাকে, যেমন শাশুড়ি সুন্দর করে বৌমা বলে ডাকবে, মা বলে ডাকুক, তা আশা রাখে না। ছেলের বউ মেয়ে হবে না কোনো দিনও, আর একজন মহিলা কোনো দিন মেয়ের চেয়ে তার বৌমাকে ভালোবাসতে পারবে না। কিন্তু একটু তো স্নেহ দিতেই পারে, মাঝে মাঝে তো এভাবে কাছে সাহায্য করতেই পারে। তরকারিতে লবণ বেশি হলে খোঁটা না মেরে তো বলতে পারে, থাক আর একটু পানি দিয়ে জাল দিয়ে লবণ কমিয়ে আনো। রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফাতেমা বেগম বলে, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? এমনি তোমাদের কাছে আসলাম হেল্প করতে। অথই মুচকি হেসে বলে, আরে রান্না শেষ, তুমি এক কাজ করো, সমুদ্রের কাছে গিয়ে বসো। ও নাকি কান্নাকাটি করছিল, এখানে এসে অবশ্য কাঁদেনি, আয়নার সাথে খেলায় ব্যস্ত ছিল। তবে আবেগ ভাইয়া বলেছিল বাসায় নাকি কান্না করেছে। রোদেলা রোবট গলায় বলে, ও কখন চলে গেছে? ফাতেমা বেগম চিন্তিত গলায় বলে, তুই আসার আগেই গেল, আর একটু আগে আসতে পারলি না তুই মা? তুমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। মহাখালীর জ্যামে আটকে পড়েছিলাম। আমার এখানে কি করার আছে? ও থাকতে পারলো না কিছুক্ষণ? ফাতেমা বেগম চড়া গলায় বলল, ছেলেটা 1.5 ঘন্টার মতো বসেছিল, আর কতক্ষণ থাকবে বসে? ওরও অফিস আছে। ওর সরকারি চাকরি। তাই বলে কি হাসপাতালে না গিয়ে বসে থাকবে? রোদেলা মায়ের সাথে তর্কে না গিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, কালকে রাতে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটার কথা ওকে বলনি? বলেছি। কি বলে ও? ফাতেমা বেগম বিরক্ত হয়ে গেল এবং রাগী গলায় বলে, তুই ওর সাথে কথা বলে নিজেরা নিজেরা সব ঝামেলা মেটা, এইসবের মধ্যে আমাকে টানছিস কেন? রোদেলা আর কিচ্ছু বলল না। তারপর আবারও প্রশ্ন করে, বাবার মেঘ কখন পৌঁছাবে? সন্ধ্যার পর পর। তখনই অথই প্লেটে করে খাবার বেড়ে রোদেলাকে দিয়ে বলে, সমুদ্রকে খাইয়ে দাও। রোদেলা প্লেট হাতে নিয়ে বলে, আয়নাও তো খায়নি, দুইজনকে একসাথে খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। রোদেলা খাবার হাতে সমুদ্র আর আয়নার কাছে গেল। আয়না বিড়াল ছানাটা খাঁচায় ঢুকিয়ে সমুদ্রের পাশে গিয়ে বসতেই সমুদ্র মায়ের গায়ের সাথে মিশে গিয়ে বলে, আম্মু, আয়ের গা থেকে বিড়াল বিড়াল গন্ধ আসছে। আয়না এই কথা শুনে গড়গড় করে বলে, তোর মুখ থেকেও গন্ধ আসছে। ইয়াক, আজকে সমুদ্র ব্রাশ করেনি জানো হুপু? রোদেলা সমুদ্র দিকে তাকিয়ে বলে, কেন ব্রাশ করনি বাবু? সমুদ্র আহ্লাদি গলায় বলে, আমি ব্রাশ করতে পারি না তো। আয়না আবার হাসা শুরু করে দিল। সমুদ্র মন খারাপ করে আবারও মায়ের গা খেয়ে এসে বসে পড়ে। রোদেলা দুজনকে খাইয়ে দিল। আবেগ রোদেলা বাসা থেকে বের হয়ে নিচের বাসায় যায়নি, বরং রাস্তায় রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেরিয়েছে। আবেগের যখন মন খুব বেশি খারাপ থাকে তখন রাস্তায় দাঁড়িয়ে থাকে। আজকেও ব্যতিক্রম হলো না। আজকেও তার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। বুকে এক ঝাঁক কষ্ট নিয়ে ঘুরছে সে। আবেগ চায় রোদেলা যেন তার কাছে ক্ষমা চায় এবং চাকরি ছেড়ে দিয়ে তার সাথে সংসার করে। চাওয়াটা খুবই স্বল্প, তারপরও রোদেলা তার কথা মানছে না। আবেগ যথেষ্ট ভালো ইনকাম করে, পেশায় ডাক্তার। কি দরকার রোদেলার কাজ করার, তাও দেশের বাইরে গিয়ে?
রোদেলা বাসার আশেপাশে কোথাও জব করুক, এতে বিন্দু মাত্র বাধা দিবে না আবেগ। কিন্তু থাইল্যান্ড যাওয়ার কি খুব প্রয়োজন? এটা বাড়াবাড়ি করছে না রোদেলা? আবেগ হাঁটা ধরল, যে করেই হোক সে সমুদ্রকে নিজের কাছে রাখবে, রোদেলার সাথে থাইল্যান্ড যেতে দেবে না। এতে রোদেলারও শিক্ষা হবে যে ক্যারিয়ারের জন্য সংসার ছাড়া কতটা ভুল সিদ্ধান্ত। হুট করে ফোন বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে দেখে রিশাদ কল দিয়েছে। বিরক্ত হলো আবেগ। ইদানিং এই রিশাদ তার পিছু ধরেছে। রিশাদের মায়ের কিডনিতে সমস্যা, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এই জন্য মাঝে মাঝেই কল দেয় রিশাদ। কল দিয়ে চিকিৎসা সংক্রান্ত কথা পর্যন্ত ব্যাপারটা থাকলেও আবেগ বিরক্ত হতো না, কিন্তু রিশাদ বিভিন্ন ধরনের গল্প শুরু করে দেয়। সবই রোদেলা রিশাদের একসাথে মিটিং এর পর ঘুরতে যাওয়ার গল্প। এসব শুনেই মেজাজ খারাপ হয়ে আবেগের। আবেগ না চাইতেও ফোন ধরলো। রিশাদ ওপাশ থেকে বলে ওঠে, কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো। আম্মাকে তো কালকে আবার টেস্ট করাতে নিয়ে যাব। ও, রোদেলাও তো অসুস্থ, এখন কেমন আছে ও? আবেগ জানতই না রোদেলা অসুস্থ। রোদেলা যে অসুস্থ এটা এখন তাকে বাইরের মানুষের কাছে শুনতে হচ্ছে। আবেগ প্রতিউত্তরে কিচ্ছু বলল না। রিশাদ নিজ থেকেই বলে ওঠে, কালকে অনেকক্ষণ কথা হলো রোদেলার সাথে, ও অনেক এক্সাইটেড থাইল্যান্ড যাওয়া নিয়ে। আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? অবশ্যই। এখন নাকি পরে? এখন করলে ভালো হতো। ঠিক আছে। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টে আবেগ পৌঁছে গেল। রিশাদও চলে আসলো। রিশাদ চেয়ারে বসতে বসতে বলল, আজকে আমি আপনাকে খাওয়াবো। আবেগ ভ্রু কুঁচকে বলে, কেন? কোনো ভালো খবর আছে? জি, আমারও থাইল্যান্ড পোস্টিং হয়েছে। রোদেলা জানাইনি আপনাকে? আমি তো মিষ্টি পাঠিয়েছিলাম। আবেগের ছোঁয়ার শক্ত হয়ে আসলো। রোদেলা তাকে বলেইনি রিশাদও যাচ্ছে থাইল্যান্ড। এইবার আসল ব্যাপার খোলাসা হলো আবেগের কাছে। রিশাদ যাচ্ছে এই জন্য রোদেলাও বিদেশে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ডাক্তার সাহেব। আবেগ রিশাদের ডাকে ভাবনা থেকে বের হয়ে এলো। রিশাদ বলল, আজকে তো রোদেলা হাফ ডে কাজ করেছে। বিকেলে একটা নিউজ পেয়েছি। কি নিউজ? নিউজটা হলো থাইল্যান্ডে 3 মাস আগে ট্রেনিং দেওয়া হবে। এই সময় ট্রেনিং সেন্টারে থাকতে হবে, ফ্যামিলি অ্যালাউ না। 3 মাস পর কোয়ার্টার দেওয়া হবে, তখন ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। সামনের সোমবার আমরা বাংলাদেশ থেকে থাইল্যান্ড রওনা দিব। রিশাদের কথা শুনে আবেগ বাঁকা হাসলো আর মনে মনে বলে, মানে আর মাত্র 3 দিন। রোদেলা যদি যেতে চায় তাহলে আগে একা যেতে হবে। 3 মাস পর সমুদ্রকে নিয়ে যেতে পারবে। এই 3 মাসই সব পাল্টে যাবে। 9 মাস 9-6 থেকে 6-9 করে দিব। আবেগ রিশাদকে প্রশ্ন করে, রোদেলা অফিসে সবাইকে কেন বলতো সে ডিভোর্সি? জানি না। আপনাকে কে তাহলে সত্যি বললো? এটাও জানি না, তবে ডিভোর্সিদের জন্য অফিসে কোটা জাতীয় কিছু আছে মেবি। আম্মু জানো, আয়ুর নাকি ছোট্ট ছোট বোন হবে। জানি। আয়ুর একটা বোন হবে। আমার স্কুলের ফ্রেন্ড আরিফের একটা ভাই আছে। আমার কোনো ভাই বোন হবে না? সমুদ্র এত বেশি কথা বলবে না, সব সময় চুপ থাকবে। বেশি কথা বলা আমার পছন্দ না। সমুদ্র চুপসে গিয়ে বলে, আমি তো কমই কথা বলি আম্মু। আয়ু এর চেয়ে বেশি কথা বলে। স্কুলে সারাক্ষণ এর সাথে কথা বলতেই থাকে। সমুদ্র, তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? সমুদ্র তার মাকে আঁকড়ে ধরে বলে, না, কালকে রাতে আমার অনেক কষ্ট হচ্ছিল। রোদেলার চোখে পানি চলে আসলো, তবু সে কঠিন গলায় বলে, কিন্তু আমাকে ছাড়া থাকতে হবে। সমুদ্র কাঁদো কাঁদো গলায় বলে, পারবো না আম্মু তোমাকে ছাড়া থাকতে। কালকে দাদি বলেছিল মা নাকি তাকে রেখে অনেক দূরে চলে যাবে। কথাটা কি তবে সত্যি? সমুদ্রের ভয় হতে লাগলো। রোদেলা সমুদ্রের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, পৃথিবীতে সম্ভব না এমন কোনো কাজ নেই বাবু। মানুষ এভারেস্ট জয় করছে, চাঁদে গিয়েছে, ডায়নামাইট তৈরি করেছে, সেখানে তুমি তোমার মাকে ছাড়া থাকতে পারবে না? এটা তো বোকাদের মতো কথা। বলো যে তুমি তোমার মা ছাড়া থাকতে পারবে। যেসব কাজ নিজে নিজে করতে পারবে না, সেসব কাজ পরিস্থিতির সাপেক্ষে শিখে যাবে। সমুদ্র মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছে। মা কি বলছে কিছুই তার মাথায় ঢুকছে না। এর আগে মা কোনো দিন এমন সব কথা বলেনি। সব সময় তাকে জুজুবুড়ি, পান্তাবুড়ি, টোনাটুনির গল্প শোনায়, আর এত রাগী গলায়ও কথা কখনো বলেনি। আজ কি হয়েছে আম্মুর? সমুদ্রের একটু ভয়ও লাগছে। মা কি কোনো কারণে তার উপর রেগে আছে? ম্যাথ স্যার কি মাকে ফোন দিয়ে বলে দিয়েছেন যে সে পড়া পারেনি? রোদেলা সমুদ্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সমুদ্রের ঘুম ঘুম ভাব চলে এলো। রোদেলা সমুদ্রের কাছে এসে বলতে লাগলো, তুমি যদি ভদ্রভাবে থাকো, ঠিকমতো পড়াশোনা করো, তাহলে আম্মু তোমার কাছে আসবে। সমুদ্র গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। তারপরও মায়ের কথার পিঠে উত্তর দিল, আমি প্রতিদিন পড়া করে যাবো স্কুলে মা। তারপর তুমি কোথাও যেও না প্লিজ।
সমুদ্র ঘুমিয়ে যাওয়ার পরপর রোদেলার ফোন বেজে উঠল। আবেগের কল। রোদেলা ফোন দ্রুত রিসিভ করলো। আবেগ ওপাশ থেকে কর্কশ গলায় বলে, বিজি আছেন নাকি ম্যাডাম? রোদেলা ঝাঁঝালো কণ্ঠে বলে, এইভাবে কথা বলার তো কোনো মানে দেখছি না আমি আবেগ। অবশ্যই কারণ আছে। তুমি এত বড় অফিসে চাকরি করবে, তাও আবার থাইল্যান্ডের কোয়ার্টার পাবে, গাড়ি পাবে। আমি রিটায়ার্ড করেও গাড়ি কিনতে পারি কিনা সন্দেহ আছে। এখানে তুমি থাই রাত কাটাবে, আর এখানে আমি বাংলাদেশে টাকা কামাবো। এত বড় অফিসের সাহেবা কে তুমি কিভাবে বলে ডাকি বলো? সম্মান দেওয়া উচিত। আবেগের কথায় রোদেলার বিরক্ত লাগতে শুরু করলো। একটা সময় ছিল আবেগের প্রতিটা কথায় সে মুগ্ধ হতো, এখন মুগ্ধ তো অনেক দূরের কথা, বরং বিরক্ত হয়। রোদেলা বলে, তুমি আমাকে অপমান করার জন্য কল করেছো? না, আগামী সোমবার তুমি চলে যাচ্ছ। এই কয়েকদিন সমুদ্র তোমার সাথেই থাক, তুমি যাওয়ার সময়কে নিতে আসবো। আচ্ছা। আর একটা কথা, কি? আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তোমাকে তালাক দেব না। তুমি বিদেশ যাও, যা ইচ্ছা করো, কিন্তু তালাক দিচ্ছি না আমি। এটা কেমন কথা? 2 দিন আগে তুমি তালাক দেওয়ার জন্য মরিয়া উঠেছিলে, আজ হঠাৎ কি হলো? কিছু না, ভাবলাম তোমাকে মুক্তি দিলে তুমি আবারও নিজের জীবন নতুন করে শুরু করবে। সমুদ্র ঝামেলা তো আর থাকছে না তোমার। রোদেলা রেগে গিয়ে বলে, সমুদ্র তোমার জন্য ঝামেলা? আমার জন্য না, আমার জন্য আমার ছেলে এইসব। তোমার জন্য ঝামেলা সমুদ্র, তাই তো রেখে যাচ্ছ। রোদেলা কাঁপা গলায় বলে, জাস্ট 3 মাস ও তোমার সাথে থাকবে, এতেই তুমি আমাকে খোঁটা মারছো? আমার জন্য ও ঝামেলা হলে 9 মাস পেটে রাখতাম না। আর একটা সন্তানের দায়িত্ব কেবল তার মায়ের না, বাবারও আছে দায়িত্ব। সমান দায়িত্ব আছে ওর উপর তোমার। আমি কখনো দায়িত্ব থেকে পিছপা হই না। তোমার সাথে তর্কের জড়ানোর ইচ্ছা নাই। তালাক যে দিচ্ছ না, 2 দিন পরই তোমার মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সবকিছু এত সহজ না রোদেলা। আবেগের মুখে এভাবে নিজেকে ডাকতে দেখে অবাক হয়ে গেল রোদেলা। আবেগ বিনীত গলায় বলে, যাওয়া দরকার নেই থাইল্যান্ড, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সম্ভব না। আর কিসের জন্য ক্ষমা করবে তুমি? অফিসের সবাইকে নিজের পরিচয় ডিভোর্স দেওয়ার জন্য। রোদেলা চমকে ওঠে, কিন্তু কিচ্ছু বলল না। চুপ থেকে কিছুক্ষণ পর খট করে ফোন কেটে দিল। আগামী সোমবার রোদেলা সত্যি সত্যি থাইল্যান্ড চলে গেল। আবেগ ভেবেছিল শেষ মুহূর্তে রোদেলা সব ছেড়ে তার কাছে ফিরে আসবে আর বলবে, আমার ক্যারিয়ার দরকার নেই, তুমি হলেই চলবে। কিন্তু এমন কিচ্ছু ঘটেনি। এয়ারপোর্টে রাত 12টায় পৌঁছে যায় তারা। আবেগও যায় সমুদ্রকে নিয়ে রোদেলাকে বিদায় জানাতে। তাদের মধ্যে কোনো রকম কথা হয়নি। অনেক রাত হওয়ায় রোদেলা এয়ারপোর্টের ভেতরে ঢোকার সময় সমুদ্র বাবার কোলেই ঘুমিয়ে পড়েছিল। শেষবার আর মায়ের দেখা পেল না ছোট্ট সমুদ্র। কোনো পুরুষের জীবনে যদি এমন কোনো নারী থাকে যার কাছে আপনার চেয়ে তার ক্যারিয়ার বেশি জরুরি বা প্রিয়, বুঝে নেবেন পৃথিবীর সবচেয়ে অভাগা হলো সেই পুরুষটা। রোদেলা যাওয়ার মানে তাকিয়ে রইল আবেগ। কোলে তার 5 বছরের ছেলে, ছেলের গায়ে জ্বর, সমুদ্রে জ্বর এসেছে। আবেগ তাকে শক্ত করে চেপে ধরে। এদিকে আবেগের চোখে বেদনা, তো ওদিকে সদ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখা রোদেলার চোখে মুখে উপচে পড়া স্বপ্ন। স্বাধীন চেতা হয় শান্তি মুখে বিরাজ করছে। সমুদ্র বিছানায় আধামরা হয়ে শুয়ে আছে। কালকে সারা রাত জ্বরে ভুগে পার করেছে সে। এখন সকাল, তবুও উঠতে ইচ্ছে করছে না তার। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। গায়ে জ্বর নেই, তারপরও উঠতে ইচ্ছে করছে না। বিছানাটাকে অসহ্য লাগছে তার। এই বালিশ চাদরে জ্বরের ছোঁয়া আছে। সমুদ্র বিরক্ত হলো। তার মন চাচ্ছে এখন এই বিছানা চাদর চেঞ্জ করে একটা শান্তিময় ঘুম দিতে, কিন্তু তাকে উঠতে হবে, ঔষধ নিতে হবে তাকে। কালকে সকালবেলায় সেফ3 খেয়েছিল। একটা খেতেই জ্বর সেরে গেছে, কিন্তু 3 দিন পর্যন্ত ওষুধ খেতে হবে। সমুদ্র তবুও কাঁথাটা জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। বেশ ক্লান্ত লাগছে তার। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। সে চোখ বুঝে রেখেই বুঝতে পারছে কেউ একজন তার রুমে এসেছে এবং বইপুস্তক গুছিয়ে রাখছে। সে চোখ খুলল না। সেই কেউ একজন এসে তার কপালে হাত দিল এবং খানিকটা জোরে শব্দ করে বলে, এই জ্বর নাই তো। সমুদ্র চোখ খুলল। তার সামনে ফুপু দাঁড়িয়ে আছে। সমুদ্র মুচকি হেসে বলে, ভোরের দিকে জ্বর সেরে গেছে। যাক ভালো। কি যে টেনশন হচ্ছিল, এত অসুস্থ হস কেন তুই? জানি না তো। আয় নাস্তা খা, শুকনা রুটি আর সবজি করছি, চা খাবি? না। কয়টা বাজে? 9টা বাজতে চললো। সমুদ্র লাফ দিয়ে উঠে বসে এবং ফুপুকে উদ্দেশ্য করে বলে, এত বেলা হয়ে গেছে? হ্যাঁ। ডাক দাওনি কেন? তোর জ্বর, এজন্য ডাকিনি। সমুদ্র দ্রুত উঠে বাথরুমে গেল এবং ফ্রেশ হয়ে এসে বলে, আজকে হাসপাতালে এমার্জেন্সি কাজ আছে।
10টায় সব ডক্টরকে উপস্থিত থাকতে বলেছে, আর অলরেডি 9টার বেশি বাজে। তার উপর কালকে এক বিষ খাওয়ার রোগী আসছিল, ওনার জ্ঞান ফিরেছে কিনা জানি না। ইভানা কিছুটা নরম গলায় বলে, আজকে যাস না রে, তোর শরীর ভালো না। সমুদ্র শার্ট ঠিক করতে করতে বলে, আজকে না গেলে চাকরি থেকে বের করে দেবে। আমি নাস্তা খাবো না, রুচি নেই, ঔষধ খাবো। পানি দাও তো এক গ্লাস। খালি পেটে ওষুধ খাবি? আচ্ছা, নাস্তা দাও। সমুদ্র নাস্তা খেয়ে বের হলো। বর্তমানে সে চিটাগাঙে থাকছে। বর্তমানে না, প্রায় অনেক বছর ধরেই চিটাগাঙে থাকে সে। এখানেই পড়াশোনা করছে। ক্লাস 1-এ এসে ভর্তি হয়েছিল, আর এখন ডাক্তার হবে এখানেই চাকরি করছে। চিটাগাঙের একটা প্রাইভেট মেডিকেলে ডাক্তারি পড়েছে সে, সরকারিতে চান্স পায়নি। তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছালো সমুদ্র। দেরি হয়নি, 5 মিনিটের মতো সময় আছে। 10টাই বাজেনি এখনো। সে মিটিং রুমে গিয়ে তার চেয়ারে বসলো। মিটিং চলাকালীন প্রচন্ড ঘুম পাচ্ছিল তার। মনে হচ্ছিল এটা চেহারা কি তার পরিচিত কারোর সঙ্গে মিলে। এই মুহূর্তে মনে আসছে না তার। সমুদ্র অ্যাপ্রনটা গায়ে ঠিকভাবে জড়িয়ে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। ইভানা সমুদ্রের রুম গোছাচ্ছিল, তখনই বেল বেজে উঠল। সে রুম গোছানো বাদ দিয়ে গেট খুলতে গেল। গেটের বাইরে একটা যুবক দাঁড়িয়ে আছে, মাথায় এক গোছা চুল, কিন্তু খুব সুন্দর করে ছাঁটাই করে কাটা, পরনে মেরুন টি শার্ট। ইভানা ছেলেকে দেখে বলে, তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? আমি কি চাকরি করি যে 9টা to 5টা অফিস করে বাসায় ফিরবো? ইভানা ছেলের দিকে তাকিয়ে বলে, চুল কাটছিস নাকি? হ্যাঁ, সেলিনের ওদিকেই যাচ্ছিলাম, চুল কেটে আসলাম। মাথায় অনেক খুশকি হয়েছে, চুলকায়। ইভানা ছেলেকে এক গ্লাস লেবু পানি দিয়ে বলে, শ্রাবণ, চাকরি বাকরি কিছু করবি না তুই? বেকার থাকবি? তোর বাবা প্রতিদিন আমাকে কথা শোনায়। চাকরি না পাইলে আমি কি করব বলো তো? কেন সিএসসি পড়াইলাম, এখন চাকরি নাই? ইভানা কঠিন গলায় বলে, সিজিপিএ 2 পাইলে চাকরি পাবি কেমনে? কত করে বলতাম পড় ভালো করে, না কথা কানে যায় না। প্রেম করে ব্যস্ত ছিলি, এখন বেকার থাক, ডাক্তার হইতি, তা না কি ইঞ্জিনিয়ার হইতে গেলি? মেডিকেল পরীক্ষায় তো আমি ফেল করেছিলাম, 25 পাইছিলাম, ডাক্তার কেমনে হব? ইভানার রাগ পড়ে গেল। তার ছেলেটার হাসি কি সুন্দর, দেখলেই মায়া কাজ করে। এখন দ্রুত ছেলেরা একটা চাকরি পেলেই ঘর টুকটুকে লাল বউ আনবে ছেলের জন্য। শ্রাবণ মাকে জড়িয়ে ধরে বলে, উফ আম্মু, কিছুদিন ফুর্তি করি, তারপর চাকরিতে ঢুকবো। আর আমার বাপ চাইলে সারা জীবন আমাকে খাওয়াইতে পারবে, এত প্যারা কিসের? ইভানা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাপের টাকা আছে জন্য তুই চাকরি করবি না। চাকরি না করলে কেউ তোর কাছে মেয়ে দিবে? বিয়ে করবে কোন মেয়ে তোকে? একবার সেকা খাইছি, শিক্ষা হয়েছে। আয় না ভাই, দোয়াও চাই, মাফও চাই। আমি আর বিয়ে করব না। বিয়ে দিতে চাইলে সমুদ্র ভাইয়ের বিয়ে দাও, ওর বয়স হয়ে যাচ্ছে তো, বুড়ো বয়সে ভালো মেয়ে পাবে না ও। কিছুদিন পর 2 বাচ্চার মাও বলবে, আল্লাহ ছেলের বয়স বেশি। শ্রাবণ উঠে গেল, তার রুমের দিকে পা বাড়ালো। ইভানা খুব চিন্তায় পড়ে গেল। আসলেই তো সমুদ্র শ্রাবণ দুজনই অনেক বড় হয়ে গেছে। সমুদ্রের ডাক্তারি পড়া তো শেষ, 3 বছর ধরে চাকরি করছে, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে। সমুদ্রের বিয়ে নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভালোই হয়েছে, আজ ভাই আসবে। শ্রাবণ রুমিকে জোরে শব্দ করে গেট লাগালো। তার মেজাজ আপনা আপনিই গরম হচ্ছে। বারবার ওই কান্নাগিনীর কথা মনে পড়ছে। এই মুহূর্তে তার কান্না করতে মন চাচ্ছে। যখনই ওই ছলনাময়ী নারীর কথা মনে পড়ে তার কান্না পায়। শ্রাবণ বিছানায় চিত পড়া হয়ে শুয়ে মোবাইলে একটা স্যাড সং ছাড়লো, শামস ভাইয়ের গান। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, সব ভেঙে যাবে ভাবে ভাবতে পারিনি। এই গানটাই তার ব্রেকআপের পর নিত্য দিনের সাথী। রাত 10টা নাগাদ আবেগ বোনের বাসায় পৌঁছালো। বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনগুলোতে খুব বিরক্ত থাকে আবেগ। কেন যেন তার বৃষ্টি পছন্দ না। আবেগে 4 বছর আগে ঢাকার ডিজি অফিসে প্রমোশন হয়েছে। এটি বাজেট হিসেবে মহাখালীতে অফিস তার। এই জন্য ছেলেকে রেখেই চিটাগাং থেকে ঢাকায় শিফট হতে হলো। সমুদ্রের তখন ইন্টার্নই চলছিল। ইন্টার্ন শেষ হতেই আবেগ বারবার বলেছিল সমুদ্রকে ঢাকায় আসতে, কিন্তু সমুদ্র চিটাগাং ছেড়ে আসতে চায় না।
আবেগও আর জোর করেনি। ছেলে বড় হয়ে গেছে, তার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিতে হবে। আগে আবেগ ইভানার বাসায় পাশে ফ্ল্যাটে ভাড়া থাকতো, এখন বাসা ছেড়ে দিয়েছে, এজন্য সমুদ্র ইভানার বাসায় থাকছে। আজকে সমুদ্রকে খুব কঠিন কিছু কথার সম্মুখীন হতে হবে। আবেগ কিভাবে ছেলেকে এসব কথা বলবে তাই ভেবে পাচ্ছে না। বাবা এসে শুনে সমুদ্র ঘুম থেকে উঠে বসলো। হাসপাতাল থেকে এসে ঘুম দিয়েছিল, এখনো তার ঘুম কাটেনি। সে উঠে বাবার কাছে গেল। সমুদ্রকে দেখে আবেগ হালকা হাসলো। সমুদ্র বিনিময়ে একটা হাসি দিয়ে বাবার বিপরীতে বসলো। আবেগ ছেলেকে দেখে বলে উঠে, মানুষ মাত্রই অসহায়। জি। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনাও। আচ্ছা। তোমার মা আগের মাসে 3 মাসের জন্য বাংলাদেশ আসছে। সে চায় এই কয়েক মাস তার ছেলে তাকে সময় দিক। সমুদ্র বিস্ফোরিত চোখে বাবার দিকে তাকালো। আবেগ অন্যদিকে তাকিয়ে বলে, আমি এতে দোষে কিছু দেখছি না। সমুদ্র নির্লিপ্ত গলায় বলে, বহু বছর আগে যখন বাবা মার মধ্যে কাউকে চুজ করতে বলা হয়েছিল, আমি আর বাবাকে বেছে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল আমার বাবা অনেক দায়িত্বশীল একজন মানুষ। আজকে এভাবে আমাকে অন্য কথা পাঠানোর মানে কি? আবেগ স্মিত হেসে বলে, তোমার বাবা সর্বদাই দায়িত্ববান। আমি তোমাকে কোথাও পাঠাচ্ছি না। তুমি এখন যেই বয়সে পা দিয়েছ, সেই বয়সে কেউ বাবা মায়ের সাথে থাকা নিয়ে দ্বন্দ্ব করে না, বরং নিজেই বাবা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তোমার মা তোমাকে 9 মাস পেটে রেখেছে, এর জন্য তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ঘুরে আসো, তোমার ছোট বোনও আছে, ওকে তো সরাসরি দেখোনি। বোনও হয়, বোন বোন হয়, আপন মানুষ। ওনার প্রতিটা কথা আপনি কেন শোনেন? আবেগ সমুদ্র থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, এই প্রশ্নের উত্তর প্রথমে দিয়েছি। আমি তোমার সাথে তর্কে যাব না, তর্ক করা আমার অপছন্দ। আগামী শুক্রবার তোমার মা আসবে বাংলাদেশে। তুমি শনিবারের মধ্যে তোমার নানা বাড়ি উপস্থিত থাকবে। আর একটা কথা, এমন কিছু করবে না যেন তোমার মা এবং তোমার আত্মীয় স্বজন আমার শিক্ষায় আঙুল তোলে। তোমার যত্ন, ভালোবাসা, আদর এবং পারিবারিক শিক্ষা কোনটাই কমতি রাখেনি। তোমার উচিত তোমার মায়ের সম্মুখীন হয়ে তাকে দেখিয়ে দেওয়া, তাকে ছাড়া তোমার চলতে কোনো সমস্যা হয়নি। সমুদ্র বাবার দিকে তাকালো। মানবক নারীর উপর তার কোনো মায়াই কাজ করে না, কিন্তু তবুও সে সিদ্ধান্ত নিল যাবে নানা বাসায়। এর পেছনে অবশ্য দুটো কারণ। 1, সমুদ্র কোনোদিন বাবার কথার অমত পোষণ করে না। 2, সত্যি মানবক মহিলাটাকে হাতে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার তাকে ছাড়া সমুদ্রে থাকতে এক বিন্দু কষ্ট হয়নি, চুল পরিমাণ প্রয়োজন নেই মায়ের। তাহলে শুক্রবার রাতে আমি ঢাকার পথে রওনা দেব। আচ্ছা। সমুদ্র চিন্তা করতে লাগলো, নানা বাসা কোথায় যেন? মিরপুর 11-র পেছনে কোন জানি এক স্কুলের সামনে বাসা। সম্ভবত মণিপুর স্কুল হবে, মনে নেই, নাকি পুলিশ স্মৃতি স্কুল। ছোট থাকতে ঢাকা ছেড়েছে, তাই ঢাকার পথঘাট কিছুই চেনে না সে। সমুদ্র আপাতত ট্রেনে বসে আছে। আজকেই সেই মাহেন্দ্রক্ষণ, মানে শুক্রবার রাত। ট্রেন ছাড়তে আরো 20 মিনিট বাকি। সমুদ্র খানিকটা বিরক্ত হচ্ছে, কখন ট্রেন ছাড়বে। এভাবে গন্তব্যহীনভাবে বসে থাকতে ভালো লাগছে না। সে জানে না সামনে কি হতে চলেছে। এই সময় সিগারেট ধরাতে বলে খুব ভালো হতো, কিন্তু সে ঠিক করেছে আজের পর থেকে, মানে ঢাকায় যাওয়ার পর সিগারেট খাবে না। তাই সঙ্গে সিগারেটের প্যাকেট নেই। এখন আফসোস হচ্ছে তার, বাসায় 2 প্যাকেট পড়ে আছে। বাবা কড়া করে বলেছেন নানা বাসায় 1 মাসের মতো থাকতে। এই কয়েকদিনে বাবা তাকে ঢাকার কোনো হাসপাতালে চাকরি দেওয়ার চেষ্টা করবে। সমুদ্রের চাকরি ঢাকা হলে খুব ভালো হবে আবেগের জন্য, কিন্তু সমুদ্র চিরাং ছেড়ে আসতে চায় না। সত্যি বলতে শহরটার জন্য মায়া জমে গেছে। শহরটা ধূসর মেঘলা দিনগুলো তার খুব আপন লাগে। শহরটার সাথে তার খুব মিল আছে। উভয়ের মধ্যে একটা চাপা বেদনা বিরাজ করে। এমন সময় শ্রাবণ এসে তার পাশে ধাম করে বসে পড়ে। ধাম করে বসায় খট করে একটা শব্দ হলো। সমুদ্র হালকা বিরক্ত হয়ে গেল। শ্রাবণ একটা সিগারেট সমুদ্র থেকে এগিয়ে দিয়ে বলে, টেক এ বাইট ব্রো। থ্যাঙ্কস, এটারই অভাব ছিল। শ্রাবণ আরেকটা সিগারেট নিজে ধরে তাতে ফুক মারতে মারতে বলে, খুব খুব এক্সাইটেড। ঢাকায় কোনোদিন এতদিন থাকি না, 2-1 দিন থেকেই চলে এসেছি। সমুদ্র লাইটার বের করে সিগারেট জ্বালিয়ে উত্তর দেয়, তোর জন্ম তো ঢাকায়। জানি। আমরা কত বছর পর্যন্ত ঢাকায় ছিলাম? তোর যখন 2 কি 1.5 বছর, তখন চিটাগং এসেছি। চিটাগং এসে আমি ক্লাস 1-এ অ্যাডমিট হই। ও বাট ভাইয়া, তোমার নানি বাড়িতে এভাবে এতদিন পড়ে থাকবে? আমার খুব লজ্জা লাগছে। সমুদ্র মৃদু হেসে জবাবে বলে, আমি ওখানে একা থাকতে পারবো না, সাপোকেটেড ফিল হবে রে। আর তাছাড়া তোর ছড়ানময় শহরে যাচ্ছি, মন্দ কি তাতে? শ্রাবণ শব্দ করে হেসে বলে, আমি ঠিক করেছি ছলনাময়ী নারীর বাসার ঠিকানা বের করে ফেলে প্রতিদিন সকালে ওর বাসে গিয়ে জ্বালাতন করব। গুড আইডিয়া। তখনই হুইসেল বেজে উঠল। ট্রেন ছিকছিক করে চলতে লাগলো। কিছু মায়া পেছনে ফেলে সামনে আগাচ্ছে ট্রেনটা।
এই ঘটনাটাই বুঝি জীবনে বেঁচে থাকার মন্ত্র। ভোরের দিকে কমলাপুর স্টেশনে পৌঁছে গেল সমুদ্র। হাতে কালো রঙের ব্যাগ, বেশি কাপড় আনেনি, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর 4টা শার্ট। ব্যাগ কাঁধে ঝুলিয়ে সামনের দিকে যাচ্ছে। স্টেশন থেকে বের হয়ে রিক্সা বা ট্যাক্সি নিয়ে মিরপুরে যাবে। কথা হচ্ছে এখন অনেক সকাল, এত দ্রুত ওই বাসে গেলে মানুষজন বিরক্ত হবে। সবে 6টা বাজে, 1 ঘন্টাও লাগবে না। মানে 7টার দিকে কারো বাসায় যাওয়াটা উচিত হবে বলে মনে হয় না সমুদ্রের কাছে। শ্রাবণ বাথরুমে গেছে, তার জন্যই অপেক্ষা করছে সমুদ্র। শ্রাবণ আসতে একটা সিএনজি ঠিক করলো তারা। সিএনজিওয়ালাকে অ্যাড্রেস বলতেই সে বলল রাস্তা তার চেনা, ভাড়া 400 টাকা নেবে। সমুদ্র জানে না কমলাপুর থেকে মিরপুরের ভাড়া কত, তাই কিছু না বলে উঠে পড়ে। 7টা না, 6:30টার দিকেই পৌঁছে গেল সমুদ্র। বুকের মধ্যে কেমন যেন অনুভূতি হচ্ছে, হাত পা একটু একটু কাঁপছে, নার্ভাস লাগছে। এই অনুভূতিটা ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় হয়েছিল। একটু একটু পিপাসাও লাগছে তার। ব্যাগে পানি আছে, কিন্তু ব্যাগ খুলে বোতল বের করতে মন চাচ্ছে না। শ্রাবণের হাতে গুগল ম্যাপ অন করা, সে বলে উঠে, ভাইয়া 2 মিনিট হাঁটলেই বাসা, চল যাই। সিএনজি থেকে নেমে হাঁটা ধরল। সমুদ্রের হাত ঘেমে গেছে, বারবার হাতের ঘাম সে প্যান্টে মুছতে লাগলো। মায়ের সাথে তার তেমন কথা হয়নি, সে রাগ করেই কথা বলে না। মা ফোন দেয়, সে কথা না বলে অ্যাভয়েড করে। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন উপায়ে যোগাযোগ করা যায়, মা সব পন্থাই ব্যবহার করেন, যার কারণে সমুদ্রের ফেসবুক, মোবাইলের রোদেলার অ্যাকাউন্ট নাম্বার ব্লক। তারপরও সমুদ্রের সন্দেহ হয় ফেক আইডি দিয়ে ফলো করে না তো। এজন্য রাতারাতি 2000 ফ্রেন্ড থেকে 200 ফ্রেন্ড লিস্টে রেখেছিল, বাকি সবাইকে ছাঁটাই করে দেয়। তথ্য প্রযুক্তি আধুনিক হলেই হবে না, অপর প্রান্তের ব্যক্তির ইচ্ছা থাকতে হবে আপনার সাথে কথা বলা, তবেই আপনি তথ্য প্রযুক্তির আধুনিকতার সাহায্য নিতে পারবেন। বাসার সামনে আসতে আবছা স্মৃতিগুলো তরতাজা হতে লাগলো। এইটা তো সেই বাসা যেখানে একসময় আম্মুর সাথে হাত ধরে আসতো। আসার সময় একটা কেমন যেন রাস্তা ছিল, সেখানে সবাই খুব নিয়ম মেনে চলত। খাকি পরা পুলিশ থাকতো, সম্ভবত ক্যান্টনমেন্ট ছিল। এখন তা বুঝলো সমুদ্র। সেই কালো গেট এখনো আছে, কালো গেটের উপর বড় বড় করে লেখা গেট বন্ধ রাখুন। সমুদ্র গেট খুললো। গেটের সামনে একটা বাগান বিলাস, গোলাপি রঙের ফুল ফুটে আছে। 3 তলায় থাকতো নারীরা। বাসার ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে যেতে ধরলে দারুণ বলে লিফট আছে। লাগবে না। সমুদ্র আর শ্রাবণ হেঁটেই 3 তলায় উঠল। বেল বাজালো, 1 বার 2 বার 3 বার। বেশ খানিক্ষণ পর একজন গেট খুলে দেয়। এদিকে সমুদ্রের বুক থুকফুক করছে, মনে হচ্ছে সামনের দিনে এমন কিছু হবে যা তার পুরো জীবনটাকে তছনছ করে দেবে। এখানে কোনো সর্বনাশের বিচরণ আছে, অস্তিত্ব টের পাচ্ছে সে। গেট খুললো একজন মাঝবয়সী মহিলা। এনাকে চেনে না সমুদ্র, তাই বিনীত গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম। মহিলা অদ্ভুত ভাবে তাকিয়ে থেকে বলল, দাঁড়ান একটু, আপাকে ডেকে আনি। আচ্ছা। গেটের বাইরে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্বয়ং নানি আসলো। নানিকে এক দেখায় চিনে ফেললো সমুদ্র। নানি এসে বলে, কে তুমি? কিছুটা ভরকে গেল সমুদ্র। এই প্রশ্নের উত্তর কি দেবে? আমি আপনার মেয়ের এক্স ছেলে। আজকে অনেকদিন পর দেখা করতে এলাম, এমন মজা মুরব্বী মানুষের সাথে করা উচিত না। তাই সমুদ্র অতি নরম গলায় বলে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে চিনতে পারেননি? আমি ডক্টর সাদবিন রহমান সমুদ্র। ফাতেমা বেগম হা হয়ে গেলেন। সমুদ্র? এইটা তার নাতি সমুদ্র? চোখে চশমা নাই, তারা এই জন্য চিনতে পারেননি তিনি। কিন্তু এই খারাপ চোখে তিনি যা দেখতে পাচ্ছেন তা হলো এই ছেলেটা কোনো রাজ্যের রাজপুত্র, সাধারণ মানুষ হতেই পারে না। ফাতেমা বেগম সমুদ্রের কাছ হয়ে দেখতে চাইলে সমুদ্র সরে আসে। ফাতেমা বেগম বেশ কষ্ট পেলেন এবং বলল, আয় ভিতরে আয়। জি। সমুদ্র আর শ্রাবণ ভেতরে আসলো। সমুদ্র নানিকে উদ্দেশ্য করে বলে, ওগুলো আমার কাজিন, আমার সাথে এসেছে। আপনাদের সমস্যা হবে হলে বলেন, আমরা হোটেলে থাকার ব্যবস্থা নেব। ছি ছি, সমস্যা হবে কেন? ও আমার আরেকটা নাতি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ফ্রেশ হব। হ্যাঁ হ্যাঁ। সমুদ্র নানির চোখের দিকে তাকিয়ে বলে, আপনি উত্তেজিত হবেন না, এখন অনেক সকাল। আপনার চেহারা থেকে বোঝা যাচ্ছে আপনার প্রেশার বেড়ে গেছে। আপনি রেস্ট নিন, বাগেট আমি ম্যানেজ করে নেব। ফাতেমা বেগম হতভম্ব হয়ে গেল। আসলেই তার প্রেশার কালকে রাত থেকে আপ ডাউন করছে। সমুদ্র আর শ্রাবণকে এক রুমেই থাকতে দেওয়া হলো। এই রুমটায় আগে বিছানা ছিল না, কিন্তু এখন একটা সুন্দর বেড আনা হয়েছে, দামি চাদর দেওয়া। বেডটা দেখে মনে হচ্ছে নতুন। বেডের পায়ে হাতিলের সিল লেগেই আছে। রুমে একটা নতুন ফার্নিচারের গন্ধের সুবাস পাওয়া যাচ্ছে। ফ্রেশ হয়ে ঘুম দিল সমুদ্র আর শ্রাবণ। রোদেলার ঘুম ভেঙে গেল। বাইরে কিচিরমিচির পাখির আওয়াজ। রোদেলার গা ঘেঁষে শুয়ে আছে পিউ। গভীর ঘুমে আচ্ছন্ন তার মেয়ে। রোদেলা মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো। তার ঘুম ছুটে গেছে, আর ঘুম আসবে না। সে মেয়ের কপালে চুমু দিয়ে উঠে পড়ে। এই মেয়ে তার সম্বল,
ছেলে তো থেকেও নেই, রাগ জেদের বসে কথাই বলতে চায় না। রোদেলা ফ্রেশ হয়ে বের হলো। আজকে সমুদ্রে আসার কথা, আবেগকে অনেক কনভিন্স করে সমুদ্রকে নিজের কাছে আনতে সক্ষম হয়েছে সে। রোদেলা ঠিক করলো আজকে সব তার ছেলের প্রিয় খাবার সে নিজ হাতে রান্না করবে। চুলে খোপা করে আবেগকে কল করতে লাগলো, কিন্তু আবেগের ফোন বন্ধ। রোদেলা বুঝতে পারে না সমুদ্র কখন আসবে। ঘড়িতে 10টা বাজে। খুব ক্লান্ত সে, কালকেই সে আমেরিকা থেকে এসেছে। টানা 24 ঘন্টা জার্নি করে অনেক ক্লান্ত। চোখে ঘুম নেই তার, ছেলে আসবে তার। কতদিন ধরে দেখেনি বাবুকে নিজ চোখে। রোদেলা রুম থেকে বের হয়ে অবাক হয়ে গেল। মা ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে। রোদেলা বিচলিত হয়ে গেল এবং চিন্তিত গলায় বলে, আম্মা, তোমার শরীর কি খুব খারাপ? ডাক্তার ডাকবো? ফাতেমা বেগম হাসি হাসি মুখ করে বলে, ডাক্তার তো বাসায় চলে এসেছে। মানে? ফাতেমা বেগম বাচ্চাদের মতো খুশি হয়ে মাথা নাড়িয়ে বলে, সমুদ্র এসেছে, অনেক সকালবেলায় এসেছে, ঘুমাচ্ছেও। রোদেলা গায়ে মৃদু শীতল হাওয়া বয়ে গেল। ছেলেটা কয়েক হাতের মতো দূরের রুমটায় আছে। রোদেলা চোখের কোণে পানি চলে আসলো। ফাতেমা বললেন, আমার নাতি রাজকুমারীর মতো দেখতে হয়েছে, কত লম্বা, কি সুন্দর দেখতে, ওকে দেখলেই মনটা জুড়িয়ে যায়। মায়ের কাছে সমুদ্রের কথা শুনে রোদেলার মন চাচ্ছে এক্ষুনি ছেলের কাছে ছুটে যেতে, কিন্তু ছেলেটা তার ঘুমোচ্ছে। এখন বিরক্ত করা ঠিক হবে না। ফাতেমা বেগম হরেক রকমের পদের রান্নায় ব্যস্ত। 11টা বাজতে চলল। রোদেলা অস্থির হয়ে বসে আছে। সমুদ্র উঠছে না কেন? এত দূর জার্নি করার জন্য খারাপ লাগছে নাকি? প্রায় 11:30টার দিকে সমুদ্র রুমের গেট খুলল। সমুদ্র রুমের পাশেই ডাইনিং রুম। এই রুমের গেট খোলা মানে ডাইনিং রুমে সব দেখা যাবে। সমুদ্র চমকে খেয়ে কেঁপে ওঠে। ঠোঁট দুটো আপনা আপনি আম্মু বলে ওঠে, কিন্তু খুব আস্তে। রোদেলা সমুদ্রকে দেখে থমকে গেল। পাথর হয়ে গেল সে। রোদেলা তো ভেবেছিল সেই ছোট্ট সমুদ্র দৌড়ে তার কোলে ঢুকে যাবে, কিন্তু এমন কিচ্ছু হলো না। রোদেলা থ মেরেই বসে রইল আর মুগ্ধ দৃষ্টিতে ছেলেকে দেখতে লাগলো। বুকটা হু হু করে উঠছে তার। ডাইনিং রুমে সবাই সমুদ্রের দিকে তাকিয়ে আছে। এতে বেশ অস্বস্তি বোধ হচ্ছে। রোদেলার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। সে দ্রুত চোখ মুছে নিল। সমুদ্র দাঁতে দাঁত চেপে রোদেলাকে সালাম দিল। তার মাকে দেখা মাত্র রাগ লাগতে শুরু করলো, কিন্তু বাবাকে কথা দিয়েছে কাউকে অসম্মান করবে না সে। কথা দিয়ে কথা রাখবে সমুদ্র। সমুদ্রের কণ্ঠস্বর শুনে রোদেলা চমকে গেল। কি সুন্দর কণ্ঠস্বরটা! একবার শুনলে বারবার শুনতে মন চায়। রোদেলা সালামের জবাব দেওয়ার কথা ভুলেই গেল। তা দেখে স্মিত হাসলো সমুদ্র। এই হাসিটা কটাক্ষের হাসি। সে মনে মনে বলে, আমেরিকা থেকে নিশ্চয় সালামে জবাব দিতে ভুলে গেছেন। কিন্তু মুখে কিচ্ছু না বলে দাঁড়িয়ে রইল। ফাতেমা বেগম সমুদ্রের কাছে গিয়ে বলে, নানা ভাই বসো, তোমার পছন্দের রান্না করেছি। সমুদ্র কিছু না বলে সোজা চেয়ার টান মেরে রোদেলার বিপরীত বরাবর বসলো। রোদেলা ভেবেই পাচ্ছে না এটা তার ছেলে। রোদেলা ভেবেছিল সমুদ্র এসেই তার সাথে চিল্লাচিল্লি করবে, সিন ক্রিয়েট করবে। সবকিছু মোকাবেলা করার জন্য সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সমুদ্র তো শান্ত আছে। চিল্লানো তো দূরে, উচ্চ আওয়াজে কথাও বলেনি। কি আশ্চর্য! তার বাবু এত বড় হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না তার। বড় তো হবেই। তার বাংলাদেশ সারারই তো প্রায় 23টা বছর অতিবাহিত হলো। ছেলে তার এখন ডাক্তার। রোদেলার খুব ইচ্ছে ছিল তার ছেলে ডাক্তার হবে, অ্যাপ্রন পরে হাসপাতাল যাবে। কিন্তু অভাগা হলে যা হয়, ছেলেকে অ্যাপ্রন পরে কোনোদিন দেখার সৌভাগ্যই পেল না। না, দেখেছে, কিন্তু মোবাইল স্ক্রিনে। সেই স্ক্রিনের ভেতর দিয়ে দেখে তার শান্তি মেলেনি। সমুদ্র বসতেই ফাতেমা বেগম তার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। গরম গরম লুচি, আলুর দম। যেই না বাদে গরুর কালা ভুনা তুলে দিবে, সমুদ্র বাধা দিয়ে বলে, আমি সকালবেলা রেডিমেড খাই না, প্লিজ মাংস দেবেন না। এ কথা শুনে সবাই সমুদ্রের দিকে তাকালো। সবাই বলতে মামা, মামি আর নানা। নিজেকে ভিন দেশের প্রাণী লাগছে। সমুদ্র মামার দিকে তাকালো। বাবা তাকে খুব আদর করত। মামা আগের মতোই আছেন, চোখে চশমা লাগিয়েছে। মামির চেহারায় বয়সের ছাপ এসে গেছে। কিন্তু আজব ব্যাপার হলো, মায়ের চেহারা দেখে বোঝার উপায় নেই তারা এত বয়স হয়েছে। এখন অনেক কম বয়সী লাগে। হয়তোবা বিদেশের হাওয়া লাগায় বয়স কমে গেছে, নাকি ওলে লাগায় যে বয়স 10 বছর কমে গেছে কে জানে। সমুদ্র খাওয়া শুরু করলো। সে সকালে এত হেভি ফুড খায় না, লাইট খাবার খায়। ফাতেমা বেগম পুনরায় জিজ্ঞাসা করে, তোমার ভাই কোথায়? ঘুম থেকে ওঠেনি? রোদেলা সবটা চেঁচে দেখছে কি সুন্দর করে তার ছেলে খাচ্ছে। প্রথমে লুচি ছিঁড়ে তার তরকারির সাথে মাখিয়ে মুখে পুরে নিল। চাবানোর ভঙ্গিটা আগের মতোই আছে। আগে রোদেলা যখন খাইয়ে দিত, ঠিক এভাবেই চাবে চেবে খেত সমুদ্র। রোদেলা মন ভরে সমুদ্রকে দেখছে, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না তার। সমুদ্র খাওয়া শেষ করে বলে, 1 কাপ চা দিতে পারবেন? লিকার ঘন করে, 2 চামচ চিনি, দুধ ছাড়া। রোদেলা অবাক হয়ে যায়। তার বাবু চা খায়,
বড় মানুষের মতন করে। আগে তো রোদেলা যেই কাপে চা খেত সেখান থেকে সমুদ্রে 1-2 চুমুক খেত। ফাতেমা বেগম দ্রুত চা বানাতে গেল। সমুদ্রে খাওয়া শেষ, সে বসে আছে। মনের ভেতরটা খচখচ করছে, মস্তিষ্কে রাগ বইছে, কিন্তু সেটা কিছুতেই প্রকাশ করছে না সমুদ্র। 10 মিনিটের মধ্যে নানি চা বানিয়ে আনলেন। এই 10 মিনিট খুব কষ্টে বার করেছে সমুদ্র। সবার দৃষ্টি তার দিকেই ছিল, বিশেষ করে মায়ের। এভাবে তাকিয়ে থেকে সে কি বোঝাতে চাচ্ছেন? খুব মায়াময়ী তিনি। নানি চা আনলেন, কিন্তু দুধ চা। সে দুধ চা আনতে বলেনি, তবুও সমুদ্র কিচ্ছু বলল না। ভুল হতেই পারে, এ নিয়ে ঝামেলা না করাই উত্তম। সমুদ্র চা খেয়ে উঠে যেতে গেলে রোদেলা তড়িঘড়ি করে বলে, আর একটু বস বাবু। মায়ের মুখে বাবু শব্দটা শুনে চমকে ওঠে সমুদ্র, কিন্তু চমকের অনুভূতি মনের ভেতরেই রাখলো, বাইরে জানতে দিল না। সমুদ্রের বুকে মনে হচ্ছে কেউ পাথর চাপা দিচ্ছে। এত আচরণে রোদেলা কষ্ট পেল। প্রায় দুপুরের দিকে শ্রাবণা সমুদ্র দুজন একসাথে বের হলো রুম থেকে। সমুদ্র বারবার চাচ্ছে যেন সে রোদেলার সম্মুখীন না হয়। আল্লাহ দোয়া শুনেছে। নানি বললেন রোদেলা নাকি বাড়ি গেছে প্রয়োজনীয় কাজে। এই কথা শুনে সমুদ্র মনে মনে, আমি বলি সবকিছু আপনার জন্য প্রয়োজনীয়। ফাতেমা বেগম ডাইনিং টেবিলে বসে মটরশুঁটি ছিঁড়ছেন। সমুদ্র গিয়ে তার পাশের চেয়ারে বসলো। ফাতেমা বেগম অবাক হলেন। সত্যি বলতে সমুদ্র সকালে যখন তার স্নেহ উপেক্ষা করেছিল সে খুব কষ্ট পেয়েছিল। এখন এইভাবে সমুদ্রের পাশে বসাটা সে হজম করতে পারেনি। সমুদ্র নিজেও একটা মটরশুঁটি হাতে নিয়ে সেই মটরশুঁটির ছাল ছাড়িয়ে বলে, মায়েরা হলো এই মটরশুঁটির ছালের মতন, ঠিক এইভাবে চারিদিক দিয়ে তার সন্তানকে যত্ন করে আবৃত রাখে। যখন এই ছাল ছাড়িয়ে ফেলি, এইটুকু বলেই মটরশুঁটিটা ছিঁড়ে দিল এবং সঙ্গে সঙ্গে বিচিগুলো বের হয়ে আসলো এবং নিচে পড়ে গেল বিচিগুলো। তারপর সমুদ্র মুচকি হেসে বলে, ঠিক এইভাবে ভিতরে সযত্নে থাকা সন্তান দিশাহারা হয়ে পড়ে। ফাতেমা বেগম বুঝলেন সমুদ্র আকারে ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছে। সে মাথা নিচু করে ফেলল। সমুদ্র নানির হাত ধরে বলে, সকালে আপনি সম্ভবত আমাকে ছুতে চেয়েছিলেন, আমি সরে গিয়েছিলাম, সেই জন্য সরি। ফাতেমা বেগম ছল ছল চোখে নাতির দিকে তাকালো। সমুদ্র বলল, করোনা চলছে, এভাবে এত রকম জার্নি করে ফেলেছিলাম, তাই 6 ফিট ডিস্টেন্স মেনটেন করেছিলাম। ও কথার এরই মাঝে একটা পুতুলের মতো মেয়ে বের হয়ে এলো রুম থেকে। সমুদ্র মুগ্ধ দৃষ্টিতে সে পুতুলটাকে দেখতে লাগলো এবং মনে মনে বলে ওঠে, এই যে পুতুল, তুমি হাঁটাহাঁটি করছো কেন? তোমার হাঁটাহাঁটি করার বারণ। তুমি বিছানায় সুন্দর করে বসো, এটা তোমার প্রধান কাজ। পুতুলটা চুলগুলো ছেড়ে রেখেছে, পালাচোয়ার ফতুয়া পরা, মুখটা গোলগাল, এই জন্যই পুতুল পুতুল লাগছে। মজার বিষয় হলো মেয়েটার চেহারা হুবহু তার বাবার মতো, মানে হলো বাবার ফিমেল ভার্সন। দাদির সাথেও চেহারায় বেশ মিল খুঁজে পাচ্ছে সমুদ্র। তাই তো এই পুতুল মেয়েটাকে চিনতে এক দণ্ড সময় লাগেনি সমুদ্রের। মেয়েটা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, তারপর ছুটে এসে বলে, ভাইয়া। সমুদ্রের কেমন যেন লেগে ওঠে, এই পুতুলটা তার ছোট্ট বোন। সমুদ্র পরম আবেশে বোনের মাথায় হাত রাখলো। প্রিয় ভাইয়াকে জড়িয়ে ধরে একদম স্পষ্ট বাংলায় বলে, কেমন আছো ভাইয়া? আই মিস ইউ সো মাচ। বিদেশে যারা থাকে তারা কথায় কথায় লাভ ইউ মিস তুমি? সমুদ্র আরেক দফা অবাক হলো। কি অবলীলায় তার সাথে কথা বলছে, যেন সে তার কত পরিচিত। সমুদ্র জবাবে বলে, সকালে আমাকে ডাকনি কেন? ফাতেমা বেগম বলে উঠে, তুই ঘুমাচ্ছিলি, ক্লান্ত ছিলি, এজন্য ডাকিনি। পিহু মুচকি হেসে দিল। পিহুর সাথে আর কোনো কথা বলল না সে। সমুদ্র বারান্দায় গেল। শ্রাবণও দাঁড়িয়ে আছে সেখানে। বারান্দা থেকে সমুদ্র দেখতে পেল রোদেলা আসছে, হাতে বেশ কিছু ব্যাগ। সমুদ্র দ্রুত রুমে ঢুকে গেল। দুপুরের পর আর বের হয়নি রুম থেকে সমুদ্র। রাতের খাবার তাকে রুমেই দেওয়া হয়েছে। শ্রাবণকে অন্য রুমে থাকতে দেওয়া হয়েছে, এই জন্য রুমে সমুদ্র একা। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে সমুদ্র শুতে গেল, কিন্তু ঘুম আসছে না। অন্য জায়গায় গেল, সমুদ্রের ঘুম হয় না। তবু সে চেষ্টা করছে ঘুমানোর। রাত 12টা থেকে বিছানায় ছটফট করতে করতে একটা সময় হাঁপিয়ে গিয়ে সে উঠে বসলো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। রাত 2:30 বাজে, সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছে। বারান্দায় গিয়ে সিগারেট খাওয়া যেতে পারে। সে এক মুহূর্ত দেরি না করে রুম ছেড়ে বের হলো। তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দার শীতল হাওয়ায় মনে শান্তির অনুভূতি যোগান দিচ্ছে। সে চোখ বুঝে সিগারেট টানছে আর প্রকৃতি উপভোগ করছে এবং গুনগুন করে মৃদু আওয়াজে গান গাচ্ছে। এভাবে কতক্ষণ ছিল সমুদ্র তা সে জানে না,
তার চোখ আপনা আপনি খুলে গেল যখন তার কানে চামচের টুংটাং আওয়াজ ভেসে আসলো। সে ভড়কে গেল। এই মধ্যরাতে কে হতে পারে? এই বেলায় কে চামচ নাড়ছে? ভূত প্রেত না তো আবার? সমুদ্র সাহস নিয়ে এগিয়ে গেল কে টুংটাং আওয়াজ করছে তা দেখার জন্য। সে ড্রয়িং রুমের বারান্দায় ছিল। বারান্দা থেকে বের হয়ে ড্রয়িং রুম পার হয়ে দেখলো রান্নাঘরের লাইট জ্বালানো। যাক, রক্ষা পেল সে। প্রেতাত্মা না, প্রেতাত্মা হলে আর লাইট অন করে রান্না বান্না করতো না। সমুদ্রের কিউরিয়াসিটি বাড়ল, কে হতে পারে রান্নাঘরে? এই সময়ে কেন রান্নাঘরে? সে কি সমুদ্রের মতো ঘুমোতে পারছে না? সে সিগারেট হাত থেকে ফেলে দিয়ে রান্না করে গেল। রান্নাঘরে যেতেই নাকি একটা সুমিষ্টি ঘ্রাণ এসে লাগলো। সমুদ্রের চোখ রান্নাঘর বরাবর। সেখানে কোনো রূপবতী ঝুঁকে রান্না করছে। চেহারা না দেখেই তাকে রূপবতীর কাতারে ফেলে দিল সমুদ্র। কারণ সাধারণত রূপবতী যুবতীরাই বিভিন্ন উদ্ভট কাজকর্ম করে থাকে। সমুদ্র হুট করে একটা ঘোরের মধ্যে চলে গেল। এক পা দুই পা করে এগিয়ে যেতে লাগলো। মেয়েটার কাছে যেতেই সে উপলব্ধি করলো মেয়েটার চুল ভেজা, টপটপ করে পানি ঝরছে চুল থেকে। সমুদ্রের বুক ছ্যাঁত করে ওঠে। এত রাতে গোসল কেন করেছে সে? ভেজা চুলের পানি কামিজের পেছনের অংশকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিয়েছে। মেয়েটার পরনে সাদা বল প্রিন্টের কামিজ, বলগুলো গোলাপি রঙের। গায়ে কোনো ওড়না চড়ানো নেই। সম্ভবত রূপবতী জানতো না ঘরে কোনো পুরুষ আছে, কিংবা এত রাতে বাসার কেউ জেগে আছে। সমুদ্র মেয়েটার আরো কাছে গেল। তার কেন জানি ভেজা চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে মন চাচ্ছে। হুট করে মেয়েটা তার দিকে ঘুরে তাকালো এবং দুজনের চোখাচোখি হয়ে গেল। সমুদ্রের নেশা ধরে যায়। মেয়েটা চোখের মায়ায় আটকে যাচ্ছে সে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মায়ের নাম হলো চোখের মায়া। এই মায়ায় আক্রান্ত হলে আপনার দু চোখ শুধু তাকেই খুঁজবে। তাই এই মায়া কাটানো দুষ্কর। সেই সাথে মেয়েটা ঘাবড়ে গিয়ে সমুদ্রের হাতে চুলা গরম চা ফেলে দিল। মেয়েটা চোখে মুখে ভয়ের ছাপ। হাতে যে জ্বলন ধরেছে সেদিকে খেয়ালই নেই সমুদ্রের। বুকের মধ্যে কি যেন হচ্ছে তার। জলোচ্ছ্বাস বইছে মনের অন্তরালে। মনের মধ্যেই আগুন জ্বলছে। কে বিড়বিড় করে বলে, প্রহর সেজেটা আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মেয়েটা সমুদ্রে বলা কথাগুলো শুনতে পায়নি, কারণ সে ব্যস্ত ছিল সমুদ্রের থেকে নিজেকে মুক্ত করায়। যখন সে তার কাজে সক্ষম হলো, দ্রুত চোখ মুছতে মুছতে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যায়। এদিকে সমুদ্র হতবিহ্বল হয়ে পড়ল। পরক্ষণেই কিছুটা জোরে বলে ওঠে, আয়ু। সমুদ্র অদ্ভুত মুগ্ধ নয়নে আয়নার চাওয়ার পানে চেয়ে থাকে কিছুক্ষণ। তার ভ্রু কুঁচকে গেছে। আয়নাকে চিনতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। আগে সেই বাচ্চা চেহারার সাথে এখন পরিপূর্ণ বয়সের আয়নার কোনো মিল নেই। এছাড়া সমুদ্র নিজেও আয়না ছোটবেলার চেহারা ভুলে গেছে, কিন্তু চোখ দেখে চিনতে পেরেছে এটা আয়নাই হবে। চোখের মণিগুলো কালো কুচকুচে, চোখের পাপড়িগুলো ঘন বেশ, কিন্তু আয়না কেঁদে দিল কেন? সমুদ্রের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আয়না কি তাকে চিনতে পারেনি? না পারারই কথা। চিটাগাং যাওয়ার পর আর একবারও সে আয়ুর সাথে কথা বলেনি। তার উচিত ছিল নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখা, কিন্তু সে রাখেনি। মায়ের উপর আগের এক অংশ আয়নার উপরেও ঝেড়েছে সে। সমুদ্র চুলা বন্ধ করে দিল। সে বুঝতে পারছে না এত রাতে আয়না চা কেন খাবে, আর সারাদিন কই ছিল, একবারও দেখলো না তাকে। সে ভাবতেও পারেনি এভাবে আয়নার সাথে দেখা হবে। এই নিস্তব্ধ মধ্য রজনীতে কোনো মায়াবিনীর সাথে সাক্ষাৎ কি শুভ? সমুদ্র রুমে চলে আসলো। আজকে আর ঘুম হবে না। মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। এই সব কিছুর মধ্যে একবার হলেও মস্তিষ্কের মধ্যখানে আয়নার ভীত হরিণীর মতো মায়াময় চেহারাটা ভেসে আসছে। আচ্ছা, আয়নার কি বিয়ে হয়ে গেছে? সে কি নববিবাহিতা? না হলে এত রাতে চুল ভেজা কেন? এই কথা চিন্তা করতেই সমুদ্রের হাঁসফাঁস লাগতে শুরু করলো। আয়না তার নিজের রুমে এসে গেটে আস্তে করে লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বুকে হাত দিয়ে বসে আছে। একটা শুকনো ঢোকিলে আয়না বিড়বিড় করে বলে, সমুদ্র। চোখে মুখে এক অজানা উল্লাস তার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। ছেলেটাকে আসলেই সমুদ্র ছিল? বুঝতে পারছে না সে। দাদি দুপুরে খাবার দিতে যখন রুমে এসেছিল তখন বলেছিলেন সমুদ্র নাকি সকালে এসেছে। তাহলে ছেলেটা নিশ্চয়ই সমুদ্রই। ঠান্ডায় আয়না থর থর করে কাঁপছে, কিন্তু সেদিকে নির্বিকার সে জড়ো সড়ো হয়ে বসে রইল নিষ্পলক চোখে। সমুদ্রের উপর একটা চাপা অভিমান কাজ করছে তার। এত বছর একবারও যোগাযোগ করলো না। সমুদ্রে কি তার কথা মনে আছে? সে নাকি সমুদ্রের একমাত্র বন্ধু ছিল। তাহলে কি মনে আছে তার কথা? আয়না কম্বল জড়িয়ে নিল। সে হু হু করে কেঁদে দিল।
মনে মনে ভাবতে লাগলো, আজকে যদি সমুদ্র তার জীবনে আগে থেকেই থাকতো তাহলে কি তার জীবনটা সুখকর হতো, নাকি এখনকার মতোই জঘন্য স্বপ্নের থাকতো। আয়নার চোখ বেয়ে পানি ঝরছে, সে শীতে থরথর করে কাঁপছে। রাতের শেষ প্রহর বেলায় রোদেলা চুপিসারে সমুদ্রের ঘরে প্রবেশ করলো। ছেলেটা তার কত বড় হয়ে গেছে, মায়ের সঙ্গে রাগ করে আছে। রোদেলা ছেলের ঘুমন্ত চেহারা থেকে তাকিয়ে রইল অনেকক্ষণ, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো, মন ভরে দেখছে তার বাবুকে। রোদেলার চোখ থেকে আপনা আপনিই পানি পড়ছে। সে চোখ মুছে একা একা আস্তে আস্তে ছেলের ঘুমন্ত চেহারা থেকে তাকিয়ে কথা বলতে লাগলো। কি মায়া তার ছেলেটার মুখটায়। রোদেলা ভেবেই কুল পাচ্ছে না কিভাবে সমুদ্রের রাগ ভাঙাবে। ছেলে তার বড়ই নীরব ঘাতক, নীরবে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে রোদেলাকে। রোদেলাকে আবেগের বাসে ফিরে যাবে? তার আর আবেগে তো ডিভোর্স হয়নি, সেপারেশনও হয়নি, বরং আবেগ 2 বার থাইল্যান্ড গিয়েছিল মেয়েকে দেখতে। পিউ যে আবেগের নিজের সন্তান তা আবেগ অস্বীকার করেনি। কেন করেনি তা অজানা রোদেলার কাছে। রোদেলা থাইল্যান্ড যাওয়ার পর প্রথম 3 মাসে একবারও আবেগের সাথে কথা হয়নি। ট্রেনিং শেষ করে সে যখন বাংলাদেশে ফিরে আসে সমুদ্রকে নিয়ে যেতে, তখন রোদেলা বার কয়েক আবেগের সাথে সব ঠিক করার জন্য নিজ থেকেই আবেগের পেছন পেছন ঘুরেছে। তখন গর্ভকালীন ছুটি চলছিল রোদেলার। আবেগ মেয়ের জন্য হলেও রোদেলার সাথে যোগাযোগ করে, কিন্তু সমুদ্র চিরাঙে গেছিল। রোদেলা প্রেগনেন্ট, এই জন্য তাকে চিরাগাং যেতে দেয়নি জাবেদা খাতুন। পিউ বাংলাদেশেই হয়েছে। আবেগ ছিল রোদেলার সাথে পিউর জন্মের সময়। পিউর যখন 2 মাস, রোদেলা থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় আবেগ ঝামেলা শুরু করলো, সমুদ্রকে যেতে দেবে না। আবেগের ভাষ্যমতে পিউ থাকবে রোদেলার সাথে আর সমুদ্র থাকবে আবেগের সাথে। রোদেলা এই সিদ্ধান্ত শোনা মাত্র ভেবে নেয় ডিভোর্স ফাইনাল করবে, কেসের মাধ্যমে সমুদ্রকে নিজের কাছে রাখবে। কিন্তু তার এই সিদ্ধান্ততে পারিবারিক সাপোর্ট পায়নি। এদিকে সমুদ্র মায়ের কাছে থাকবে না। ফোনে কথা হয়েছিল সমুদ্রের সাথে রোদেলার। সমুদ্র বলেছিল সে নাকি ব্রাশ করা শিখে গেছে, আম্মু নাকি পচা, খুব খারাপ, তাকে ভালোবাসে না, এজন্য আম্মুর সাথে যাবে না। আম্মু নাকি তাকে একা রেখে বাইরে বাইরে ঘুরবে, সে যাবে না মায়ের সাথে। এইসব যে জাবেদা খাতুন সমুদ্রের মাথায় ঢুকিয়ে দিয়েছে তা বুঝতে সময় লাগেনি। কিন্তু ছেলের জেদের কাছে হার মেনেছে রোদেলা। রোদেলা ভেবেছিল এই 2-1 মাস পর সমুদ্র নিচে থেকে মায়ের কাছে যেতে চাইবে। সমুদ্রকে হারানোর ভয় আর ডিভোর্সের কথা ভাবেনি রোদেলা, কারণ ডিভোর্সের পর সন্তানের দায়িত্ব কার উপর অর্পিত হবে এটা একটা সময় পর সন্তানের উপর নির্ভর করে। সমুদ্র তার কাছে থাকতে চাচ্ছে না। এর মধ্যে ডিভোর্স নিলে চিরতরেই হারিয়ে ফেলতে পারে সমুদ্রকে। এজন্য রোদেলা আবেগকে ডিভোর্স দেয়নি। তাদের সম্পর্ক আগের মতো নেই, ভালোবাসাও নেই, শুধু প্রয়োজনীয় কথাবার্তা হয়। আবেগ মেয়ের সাথে কথা বলে প্রতিদিন, কিন্তু সমুদ্র তার সাথে কথা বলে না। রোদেলা চাইলে পিউকে আবেগের কাছ থেকে দূরে সরাতে পারত, কিন্তু এমন কিছুই করেনি। বরং আবেগ তার সাথে কি কি করেছে কিছুই জানে না সমুদ্র পিউ। সে চায় না তার সন্তান তার বাবাকে খারাপ মানুষ হিসেবে জানুক। রোদেলার মনে আবেগের প্রতি কোনো রাগ নেই। সমুদ্রের দিকে এভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল রোদেলা। 7টা বাজতে চলল। রোদেলা নিচের রুমেই বসে আছে, পিউ ঘুমাচ্ছে। রোদেলা মনটা অস্থির হয়ে আছে। সমুদ্র কবে তাকে ক্ষমা করবে? ছেলেটা কি কোনো দিন মায়ের দিকটা ভাববে না? রোদেলা কিছু একটা ভেবে আবেগকে কল লাগালো। আবেগ 7টা থেকে উঠে পড়ে, তাই রোদেলা ফোন রিসিভ করলো। ও পাশ থেকে রোদেলা বলে ওঠে, কেমন আছো? আবেগ হকচকিয়ে উঠে বলে, ভালো। সমুদ্র কেমন আছে? আবেগ ভাবতেও পারেনি এত সকাল সকাল রোদেলা কল দিবে। রোদেলা কিছুটা জোরে বলে ওঠে, আমরা 2টা মেয়ে মানুষ কালকে রাতে আমেরিকা থেকে আসলাম, আর তুমি একটাবার কল দিয়ে শোনার প্রয়োজনও বোধ করলে না। ঠিকভাবে পৌঁছেছি কিনা জানার ইচ্ছাটাও নাই। আবেগ বিরক্ত হয়ে বলে, তোমাকে কল দিয়েছিলাম, ধরনি। পিয়ের কাছ থেকে খবর নিয়েছি, আর তোমার তো আমার কোনো প্রয়োজনই নাই, বরং আমি তোমার কাছে জিম্মি। তোমার সব কথা শুনতে হবে, তাই না রোদেলা? রোদেলা পাল্টা জবাব দিবে তার আগেই আবেগ ফোন কেটে দিল। রোদেলা হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবনটাই অগোছালো আর ছন্ন ছাড়া। এখন মাঝে মাঝে মনে হয় চাকরি না করলেই ভালো হতো, অন্তত ছেলেটা তো তার কাছে থাকতো। আফসোসও হয় একটা মেয়ের কাছে অবশ্য তার স্বামী, সংসার, ছেলেই সব। রোদেলাও ব্যতিক্রম নয়, কিন্তু তাই বলে স্বামীর কাছে কোনো বস্তু হয়ে থাকা সম্ভব না রোদেলার কাছে। লাত গোতা 1000টা কথা শোনার পরেও থাকাটা অর্থহীন। রোদেলার আফসোস এক জায়গায়, সেটা হলো সমুদ্র তার উপরে রেগে আছে। রোদেলা ভেবে রেখেছে যে করেই হোক না কেন ছেলের অভিমান ভাঙাবে। সে মা, চাইলে অবশ্যই পারবে। হয়তো কঠিন হবে, কিন্তু অসম্ভব নয়। সকালের মিষ্টি আলো চোখে লাগতেই সমুদ্রের ঘুম ভেঙে যায়। সমুদ্র কখনোই সকালে বেশিক্ষণ ধরে ঘুমায় না, সব সময় সকাল সকাল ওঠে। কারণ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ।
এই কথাটা বাবা তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন। সমুদ্র তার বাবাকে তুমি বলে ডাকে না, আপনি বলে ডাকে। শুধু বাবা না, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি শব্দটা ব্যবহৃত করে সে। সমুদ্রের মনে আছে প্রথমের দিকে মাকে ছাড়া থাকতে তার কতটা কষ্ট হতো। স্কুলে ঠিক মতো যেতে পারতো না, সময় মতো খাওয়া দাওয়া নিয়ম মাফিক করতো না। যেদিন মা চলে যায় তার পরের দিন সমুদ্র অনেক কেঁদেছিল। কান্না করতে করতে আরো অসুস্থ হয়ে যায় সে। এমনি জ্বরে ভুগছিল, তার উপর সে সকালবেলা উঠে কিছুই খেতে পারছিল না। চাই খাই বমি করে দেয়, পেটে সহ্য হচ্ছিল না কিছুই। একদিকে বমি করে তো অপর দিকে কান্না। মায়ের কাছে যাওয়ার জন্য বায়না ধরে বসেছিল। তখন তো সে বুঝেনি তার মা অনেক দূরে গেছে, চাইলেই সহজে তার কাছে যাওয়া যাবে না। সেদিন দুপুরেই হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। লুজ মোশন, বমি আর প্রচন্ড জ্বর তাকে কাবু করে ফেলে। বারবার মায়ের কথা মনে পড়তো। মা থাকলে তার এত কষ্ট হতো না। যদিও বা ইভানা ফুপু সব সময় তার সঙ্গে ছিল। বাবা যে হাসপাতালে জব করতো সেখানেই ভর্তি হয়েছিল, এজন্য বাবাকেও পাশে পেয়েছিল। বাবা ফুপু দিয়ে কি আর মায়ের কমতি পূরণ করা যায় না। পৃথিবীতে মা হচ্ছে এমন একটি শব্দ যার কোনো সমর্থক শব্দ নেই। মায়ের জায়গা কেউ পূরণ করতে পারে না, বাবাও না। মা না থাকলে সেটা খালি খালি রয়ে যায়। সমুদ্র উঠে ব্রাশ করতে গেল, কিন্তু টুথব্রাশ নেই। কি ঝামেলা! আসার সময় টুথব্রাশ সঙ্গে আনেনি। এখন উপায়, বাথরুমে টুথপেস্ট আছে। সমুদ্র উপায় না পেয়ে হাতের মধ্যে আঙ্গুলে পেস্ট নিয়ে হাত দিয়েই কোনো মতে ব্রাশ করে কুলি করে বের হলো। সমুদ্রের হুট করে আয়নার কথা মনে পড়ে গেল। মেয়েটার চোখে পানি ছিল, এজন্যই বারবার তার খেয়াল মাথায় আসে। কাউকে কাঁদতে দেখলে সমুদ্রেরও খুব কষ্ট লাগে। এখন 9টা বাজে। বাইরে থেকে খুটখাট শব্দ ভেসে আসছে, সম্ভবত রান্না বান্না হচ্ছে। সে বের হলো। বের হতেই ডাইনিং রুমে শ্রাবণ আর পিউকে বসে থাকতে দেখলো সমুদ্র। তাদেরকে দেখে বিনয়ী হাসি হাসলো। বিনিময়ে শ্রাবণ আর পিউ হাসলো। সমুদ্র শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, তোমার তো বেশ ভাব জমে গেছে দেখছি। পিউ মুচকি হেসে বলে, ইয়া শ্রাবণ ভাইয়া ইজ সো কুল, বাট ও একটা ভীতু। সমুদ্র মুচকি হেসে বলে, ভীতু কেন? পিউ গভীর আগ্রহ নিয়ে বলে, শ্রাবণ ভাইয়ার দাঁতে ক্যাভিটি, সকাল থেকে বলছি ডেন্টিস্টের কাছে চল, সে যায় না। নিউ ইয়র্ক হলে আমি ওর ক্যাভিটির একটা ব্যবস্থা করতাম, বাট বাংলাদেশের লাইসেন্স নাই আমার, সো আই এম হেল্পলেস। সমুদ্রের মনে পড়লো পিউ ডেন্টিস্ট, মাত্র পড়া কমপ্লিট হয়েছে তার। শ্রাবণ দাঁত বের করে হাসি দিল। পিউ শ্রাবণের দাঁত পর্যবেক্ষণ করতে করতে বলে, তোমার সামনের দাঁতটা একটু উঁচা। শ্রাবণ বিরক্ত হয়ে গেল এবং বলল, উফ, মাফ কর প্লিজ। আচ্ছা, কিন্তু ক্যাভিটির জন্য কিন্তু ডেন্টিস্টের কাছে যাবা, না হলে পরে প্রবলেম হবে। বেশি দিন ক্যাভিটি থাকলে দাঁতে সিস্ট হয়। বাই দ্য ওয়ে, তুমি দিনে কয়বার ব্রাশ করো? একবার। পিউ চিৎকার দিয়ে বলে, ও মাই গড, এসব কি? এই জন্যে তোমার দাঁতের এই বাজে অবস্থা। ছি, মাত্র একবার ব্রাশ করো তুমি? ইয়েস। আজকে থেকে 2 বার করবে, রাতে খাওয়ার পর আর সকালে খাওয়ার পর। গট ইট? সমুদ্র শ্রাবণের পাশে বসতে বসতে বলল, বাঙালি দিনে একবারই ব্রাশ করে। পিউ চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুমিও ভাইয়া রাতে ব্রাশ করো না? না। পিউ এতটাই অবাক হলো যে সে আর কোনো কথাই বলতে পারলো না। সমুদ্র মৃদু হাসলো। নতুন নতুন ডেন্টিস্ট হলে এমন একটু সবাই করে, সব কিছুতেই বাড়াবাড়ি। ফাতেমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এলেন, হাতে খিচুড়ি। আজকে শীত পড়েছে ভালোই। রোদেলা নিজ হাতে খিচুড়ি বানিয়েছে, সবজি খিচুড়ি আর ডিম ভাজি। ভাতের চালের সবজি খিচুড়ি আবেগের খুব পছন্দ। বিয়ের পরপর প্রায় দিনেই সকালবেলা উঠে সবজি খিচুড়ি বানানোর জন্য আবদার করত। রোদেলার খিচুড়ি নাকি বিশ্ববিখ্যাত। গিনিস বুকে যদি খিচুড়ি বানানোর প্রতিযোগিতা হতো তবে নাকি সেখানে চোখ বন্ধ করে রোদেলাই ফার্স্ট হবে। এসব আজকবি কথা আবেগের কথা শুনে মুচকি হাসতো রোদেলা। যেদিন খিচুড়ি বানানো হতো সেদিন খুব তৃপ্তি করে আবেগ সকালে খেত। শুধু তাই না, টিফিনে করে নিয়েও যেত অফিসে। রোদেলা রান্নাঘর থেকে আড়ালে সমুদ্রকে দেখছে। আবেগের পছন্দ বলেই যে সমুদ্রের পছন্দ হবে এটা ভাবা বোকামি। এই জন্য রোদেলা ব্যাকআপ রেখেছে, পরোটা বেলে রাখা আছে। যদি সমুদ্র খিচুড়ি না খায় তাইলে দ্রুত গরম গরম পরোটা ভেজে দিবে, সঙ্গে ডিম পোচ। কিন্তু এমন কিছু হলো না। সমুদ্র সুন্দর মতো খিচুড়ি খেতে লাগলো, তবে খুব মজা করে খাচ্ছে না, এক প্রকার অনীহা নিয়েই জোরপূর্বক খাচ্ছে। কিন্তু পিউ খুব মজা করে খাচ্ছে। পিউরও সবজি খিচুড়ি খুব প্রিয়। মা মাঝে মাঝে খিচুড়ি রান্না করে, সেটা বাসমতি চালের খিচুড়ি, কিন্তু এটা ভাতের চালের খিচুড়ি, স্বাদ অনেকটাই ভিন্ন। রোদেলা ভাবতে লাগে, সমুদ্রের কি রান্না পছন্দ হয়নি? এইভাবে অনীহা নিয়ে খাচ্ছে কেন? খেতে না ইচ্ছা করলে বললেই তো হয় খাবে না, জোর করে খাওয়ার কি দরকার? নিজের বাসায় কি জোর করে খায়?
এদিকে সমুদ্র খিচুড়ি নাড়াচাড়া করছে কিন্তু মুখে দিচ্ছে না, দিলেও খুব কম। কেন যেন তার খিচুড়ি একদম পছন্দ না। বাবার খুব পছন্দ ছিল খিচুড়ি, কিন্তু বাবার আদেশেই তাদের চুলায় আর খিচুড়ি রান্না হয় না বহু কাল ধরে। এই খাবারের প্রতি তার কেন যেন অরুচি আছে, খেতে পারে না। কিন্তু এই কথাটা নানিকে বলা ঠিক হবে না। উনি কত আশা করে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছেন, তাকে হতাশ করতে চায় না সমুদ্র, তাই তো জোর করে হলেও কোনো মতে গিলছে। মাথা নিচু করে খেলেও চোখজোড়া অন্য কাউকে খুঁজছে। ও কি সকালের নাস্তা করতে বের হবে না, নাকি আগেই সেরে ফেলেছে কিংবা বাসায় নেই? সমুদ্র একটা দীর্ঘ শ্বাস ফেলল। রোদেলা আড়াল থেকে সমুদ্রকে দেখে বুঝে ফেলে ছেলে তার খিচুড়ি পছন্দ করে না, তাই তো দ্রুত বড়টা ভেজে দিয়ে মায়ের হাতে পাঠিয়ে দিল। রান্নাঘরে দরজার আড়ালে দাঁড়িয়ে ছেলের খাওয়া দেখলো রোদেলা। কালকেও এইভাবেই পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবেগ অফিসে যাওয়ার জন্য আগে ভাগে রেডি হয়ে গেছে। এখন সকালে রান্না করবে সে। জাবেদা খাতুন প্যারালাইজড প্রায় বেশ কিছুদিন ধরে, হাঁটতে পারে না, মাথায় অপারেশন হওয়ার পর থেকে। কিন্তু ইদানিং কথা বলতে পারেন না তিনি। কথা বললেই মুখ বেঁকে যায়, তাই যথাসম্ভব চুপ থাকেন। বিছানায় শুয়ে দিন কাটে তার। আবেগ রান্নাঘরে এসে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। রুটি বেলে রাখাই আছে, সে শুধু ছেঁকে নেবে আর ডিম ভাজবে। রুটি তৈরি করার পর মায়ের রুমে গেল সে। মাকে উঠিয়ে ফ্রেশ করাতে হবে, তারপর খাওয়াতে হবে। সে অফিসে যাওয়ার পরপর কাজের মেয়ে আসে, সারা দিনই থাকে। সন্ধ্যার পরপর কাজের মেয়ে চলে যায়। মাকে বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। মায়ের খাওয়া হলে সে অফিসের দিকে রওনা হলো। জীবনের প্রতি বিষণ্ণতা নেমে এসেছে। একা সবকিছু সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে তার জন্য। আবেগে সম্পূর্ণ জীবনটাই ছন্নছাড়া আর অগোছালো। সুখের দিন তার জীবনে হাতে গোনা কয়েকটাই আছে। সেই দিনগুলোর কথা তার স্পষ্ট মনে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে সে। আবেগ বাসা থেকে বের হয়ে রিক্সা নিল। এখান থেকে 20 টাকা ভাড়া নিয়ে মেন রোডে যাবে। সেখান থেকে বাসে করে একদম অফিসের সামনে নামবে। এই একাকিত্ব জীবনে রোদেলার অভাবটা বড্ড ভাবায় থাকে। তারা যদি আজকে একসাথে থাকতো তাহলে কি কি হতো বা জীবনটা কেমন হতো তা মাঝে মাঝেই কল্পনা করে আবেগ। যেমন আজকে সকালটা কেমন হতো যদি সব ঠিক থাকতো। রোদেলা ঘুম থেকে উঠে তাকে আগের মতো জিজ্ঞেস করতো সে সকালে কি খাবে। আবেগ সবজি খিচুড়ি খাওয়ার আবদার করতো। রোদেলা বিরক্ত হয়ে বলবে বাসায় সবজি নেই। তারপরও চুলে খোপা করে খিচুড়ি রাঁধতে যাবে। রোদেলা আবার খিচুড়ি পছন্দ করে না, এজন্য খিচুড়ি সে সব সময় বিরক্তি নিয়ে রাঁধে। আবেগের মনে হতো রোদেলা বিরক্তি নিয়েই রান্না করে, এই জন্য এত সুস্বাদু হয়। যদি খোশ মেজাজে রান্না করে তাহলে এত মজা হবে না। চুলা থেকে নামানোর আগে আবেগ অস্থিরতা শুরু করবে। এদিকে রোদেলা রেগে যাবে। রোদেলার হুটহাট রেগে যাওয়ার স্বভাব আছে। সে চিৎকার করে বলে উঠবে এতই যদি তাড়াহুড়া থাকে তাহলে নিজে রান্না করে খেতে পারো না। মায়ের রাগ দেখে বাচ্চারাও সাবধান হয়ে যাবে। তারা চুপচাপ বসে পড়বে খাওয়ার টেবিলে। সমুদ্র খিচুড়ি খায় না, তাও মায়ের রাগ দেখে চুপচাপ খেতে বসবে। তখন রোদেলা অন্য কিছু বানিয়ে এনে বলবে বাবু তুই খিচুড়ি খাস না, আজকে সূর্য কোন দিক দিয়ে যে উঠেছে, খবরদার খিচুড়ি মুখে দিবি না। সমুদ্র বাধ্য বাচ্চার মতো খিচুড়ির প্লেট সরিয়ে রাখবে। তা দেখে রোদেলার রাগ পড়ে যাবে। সে ফিক করে এসে দেবে। ইস, কি অসাধারণ একটা মুহূর্ত হতে পারত। রিক্সা থেমে গেল। আবেগের অসম্ভব কল্পনার অবসান ঘটে। সে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। মেয়েটা তার মতোই হয়েছে। প্রিয়র জন্য মনটা ছটফট করে। মেয়েটা তার এত কাছে আছে, তাও একবারও দেখার সুযোগ হচ্ছে না। রোদেলা কেউ দেখতে মন চাচ্ছে খুব, কিন্তু মনের ইচ্ছাকে চাপা দিয়ে সামনের দিকে পা বাড়ালো। বাস চলে এসেছে, তাকে এখন অফিসে যেতে হবে। আবেগের খুব ক্লান্ত লাগছে। শরীরটা তার আজকাল ভালো যাচ্ছে না, মাথা ঘোরাচ্ছে। কয়েকদিন ধরেই তার প্রেশার হাই, ঠিকমতো খেতে পারে না। বাসে উঠে বসতেই আবেগ হড়বড় করে বমি করে দেয়। বাসের মেঝেটা রক্তে লাল হয়ে যাচ্ছে। আবেগ চমকে ওঠে। হাতে মুখে জামায় রক্তের ছিটে ফোটা। আবেগকে প্রচন্ড বিধ্বস্ত লাগছে। দুপুরের দিকে সমুদ্র ছাদে উঠল। মূলত সিগারেট খাওয়ার জন্যই ছাদে যাচ্ছে সে। 6 তলা বিল্ডিং, 7 তলায় ছাদ। চাবি সঙ্গে নিয়েছে। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়েছে এবং একটা ব্রাশ কিনে আনতে বলেছে। দারোয়ানকে দিয়ে সিগারেট কেনানো যাবে না, আর মাত্র 1 প্যাকেট আছে। সমুদ্র ছাদে উঠে দেখলো তালা খোলা। সে আমলে নিল না ব্যাপারটা। ছাদের এক সাইডে গিয়ে সিগারেট ধরে আপন মনে সিগারেট আনছে আর গুনগুন করে গান গাচ্ছে। সমুদ্র সিগারেট খাওয়ার সময় গুনগুন করে যে কোনো গানের 2-4 লাইন গায়। তা সিগারেট খাওয়ার সময় গান ধরানো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপাতত সে সিগারেট টান দিচ্ছে আর গুনগুন করে গাচ্ছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। হুট করে ক্যাচকে শব্দে তার ঘোর ভাঙে। সমুদ্র সিগারেট হাতে নিয়ে সামনে থেকে পা বাড়ালো। দোলনার শব্দ। কেউ একজন দোলনায় বসে আছে আর চুল শুকাচ্ছে। আজকে প্রচন্ড রোদ উঠেছে, অথচ সকালেই কুয়াশা ছিল।
কিন্তু দুপুর হতেই অনেক রোদ উঠেছে। মেয়েটাকে পেছন থেকে দেখেই সমুদ্র চিনে ফেলে, এটা আয়ু, নিশ্চয়ই এটা আয়ু। ভর দুপুরে এখানে কি করছে সে? সমুদ্র আয়ুর দিকে এগিয়ে এসে গলা খাঁকিয়ে বলে ওঠে, এমন ভর দুপুরে চুলগুলো ছেড়ে দিয়ে ছাদে বসে থাকলে ট্যানেরা ভর করবে তো। আয়না সমুদ্রের কথায় কেঁপে ওঠে, ভয় পেয়ে যায় সে। এতক্ষণ ধরে সে মনোযোগ দিয়ে গান শুনছিল, খুব আকর্ষণীয় গলায় খেচানো তার প্রিয় গানের সুরের সাথে তাল মিলাচ্ছিল। অনেকদিন পর গান শুনল সে, এজন্য কিছুটা অন্যরকম লাগছিল। গানের সুরের সাথে সে বিভোর হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে অন্য কোথাও চলে যাচ্ছে আয়না। সমুদ্রে বলা কথাটাই ঘোর কাটলো আয়নার। তারপর মনে মনে বিড়বিড় করে বলে, তেনারাও আপায়ের দিকে নজর দেয় না। সমুদ্র এগিয়ে আসলো আয়নার দিকে। আয়নার চোখে দিকে তাকাতেই সে আঁতকে ওঠে। চোখ দুটো অসম্ভব লাল আর টলমল করছে। হাতের আঙুলের ভাঁজগুলো সাদা হয়ে গেছে মরা মানুষের মতো। আয়ু কি অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে? এখনো চুল ভেজা, এটা এতবার গোসল করে কেন? আয়না সরাসরি সমুদ্রের চোখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। তার কেমন যেন লাগছে। সকাল থেকেই প্রচুর জ্বর তার, কোনো ঔষধও খায়নি। এখন কেমন যেন লাগছে। তার উপর সমুদ্রকে দেখে তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নাকে অবলোকন করছে। আয়না সাদা রঙের একটা কামিজ পরেছে, সাদা সুতির ওড়না, চোখে চিকন করে কাজল দেওয়া, চুল ছেড়ে রাখে আরো বেশি রূপবতী লাগছে তাকে। সমুদ্রের পিপাসা লাগছে। এই মুহূর্তে সে এক বালতি পানি খেতে পারলে খুব আরাম পেত। সমুদ্র আয়না থেকে অনেকটা এগিয়ে আসলো এবং দোলনার দুই হাত হলে তার দুই হাত রেখে আয়নাকে আটকে নেয়। আয়না নড়ে চড়ে উঠে জবুদুব হয়ে বসে পড়ে। সমুদ্র আরো একটু নিকটে আসলে আয়না অনেক কষ্ট করে আপনি দূরে সরেন প্লিজ। এই প্রথম আয়নার কণ্ঠস্বর শুনল সমুদ্র। কণ্ঠস্বরের তীক্ষ্ণতা এত জোরালো ছিল যে সমুদ্রের মনে কম্পাঙ্ক বাড়িয়ে দিল। এই সঙ্গে আয়নার উপর একটা চাপা রাগ কাজ করছে। আয়না কেন তাকে আপনি বলে সম্বোধন করছে? তুই এর সম্পর্ক যখন তুই থেকে আপনিতে করায়, বুঝে নিতে হবে সম্পর্কটা অবশেষে কিছুই রয়নি। আয়না কি তাকে ভুলে গেছে? সমুদ্র আরো নিকটে আসলো। আয়না সমুদ্রকে সরানোর জন্য তার হাত সামনে বাড়ালো। সমুদ্রের হাতে থাকা সিগারেটের ছেঁকা লাগলো আয়নার হাতের কোনায়। আয়না চেঁচিয়ে উঠে বলে, আউচ! সমুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো এবং সে আস্তে করে বলে, ভালো হয়েছে। আয়না উঠে দাঁড়ালো। সমুদ্র ঝুঁকে থাকা থেকে দাঁড়িয়ে সোজা হলো। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। আয়নার ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকানো। সমুদ্র খেয়াল করে আয়নার ভ্রু কুঁচকে তাকালে আয়নার কবলে রক ফুলে ওঠে। সমুদ্র আয়নার হাত ধরে। সে আরেক দফা চমকে ওঠে। এত গরম কেন হাত? জ্বর এসেছে কি? আয়না সমুদ্রের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আপনি আমার হাত ধরেছেন কেন? সমুদ্রের রাগ লাগছে। আশ্চর্য, মেয়েটা কেন তাকে আপনি বলবে? সমুদ্র খেয়াল করলো আয়নার টলমলে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গালে লেগে আছে। সূর্যের ধারালো উত্তাপে সেই অশ্রুমালা চিকচিক করছে। সমুদ্র বিড়বিড় করে বলে, কাউকে কাঁদলেও এত রূপবতী লাগে? স্টেন্স। ভর সন্ধ্যা, বাসায় কেউ নেই। আয়না একা রুমে হাঁটু গেড়ে বসে আছে বিছানায়। বাবা দাদা দাদিকে নিয়ে হাসপাতালে গেছে, সেই সঙ্গে মেহমানরাও বাইরে আছে। এমনটাই শুনেছে তাদের বাসার কাজের খালার কাছে। আয়নার রুম থেকে খুব একটা বের হয় না, আজকেও বের হয়নি। খালা এসে বলে গেছেন যে বাসায় কেউ নেই, আমি বাসায় যাচ্ছি, আপনি গেট লাগিয়ে দেন। বাসায় একা শুনে আয়নার ভয় লাগছে। মেন গেট খোলা, যদি কেউ ঢুকে পড়ে। মা আর তার ছোট বোন বাসায় নেই। আয়না উপায় না পেয়ে রুম ছেড়ে বের হলো। মেন গেট লাগিয়ে এক কাপ চা বানিয়ে রুমে ঢুকবে। খিদেও লেগেছে, দুপুরে সে কিছুই খেতে পারেনি। খাবার এখনো তার রুমেই পড়ে আছে। আয়না রুম থেকে বের হয়ে গেট লাগিয়ে রান্নাঘরে ঢুকবে এমন সময় কেউ বলে ওঠে, আয়ু, আমার জন্য এক কাপ চা বানাও। আয়না ভূত দেখার মতো চমকে ওঠে। বাসায় তো কেউ নেই, তবে কে কথা বলছে? আয়ু বলে তো তাকে একজনই ডাকতো, সে হলো সমুদ্র। আয়না ভীত গলায় বলে, কে কে কে? আমি সমুদ্র। সমুদ্র নামটা শুনতেই তার গা বেয়ে মৃদু শিহরণ বয়ে গেল। আয়না সমুদ্রের দিকে ঘুরে তাকালো। সমুদ্র নীল রঙের একটা টি শার্ট পরে আছে আর কালো ট্রাউজার পরে আছে। আয়না অদ্ভুত ভাবে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। সমুদ্র একগাল হেসে বলে, আমাকে কি ভুলে গেছিস আয়ু? আয়না মাথা নিচু করে ফেলে। উত্তর কি দেবে জানে না। আসলেই কি সে সমুদ্রকে ভুলে গেছে? না, আজও মনে আছে সমুদ্রের কথা। স্কুলে পড়া না পারলে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিত। এত সুদর্শন হয়েছে সমুদ্র, কি সুন্দর দেখতে হয়েছে, লম্বা চওড়াও, চোখগুলো অদ্ভুত সুন্দর। আয়না কোনো কথা না বলে রান্না করে ঢুকে গেল। সমুদ্র মুচকে হেসে বলে, 2 চামচ চিনি দেবে, আমি ড্রয়িং রুমে টিভি দেখতে চাচ্ছি। সমুদ্র ড্রয়িং রুমে গিয়ে টিভি ছাড়লো। ভালো কিছুই হচ্ছে না, স্পোর্টসে হাইলাইট চলছে, সেইটাই দেখতে লাগলো সমুদ্র। অনেকদিন ধরে টিভি দেখে না, বাসায় টাইমই পায় না টিভি দেখার।
যেটুকু টাইম পায় ফোন চালাতেই ব্যস্ত থাকে। ফোন থেকে মনে পড়লো আয়র কি ফেসবুক নেই। সে দ্রুত ফোন বের করে ফেসবুকে আয়নার নাম সার্চ দিল। আয়নার পুরো নাম হলো আয়না নূরজাহান। নূরজাহান আয়নার নানির নাম। এই নামেও ফেসবুকেও কেউ নেই। যারা আছে তারা আয়ও না। এই যুগে এসেও তার বেস্ট ফ্রেন্ড ফেসবুক চালায় না। হাইলাইটে পরপর 2টা উইকেট দেখালো। ঠিক সেই সময় আয়না রান্নাঘর থেকে বের হলো। সমুদ্রের চোখ এড়ালো না। আয়নাকে দেখতেই সে একটা ধাক্কার মতো খেলো। সে বিড়বিড় করে বলে, আমার উইকেট পড়ে গেল নাকি? আয়না চা হাতে দিল। সমুদ্র চা হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ। আয়না উত্তর দিল না। সে জিজ্ঞাসা করলো, আরো কিছু খাবে? কি খাওয়াতে চাও? আয়না কিছু বললো না। সমুদ্র বলে উঠে, আমি গেস্ট, ভালো কিছু রান্না করে খাও আমাকে। আয়না সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব খোশ মেজাজে আছে। আয়না আস্তে করে বলে, আমি রান্না করি। চা বানাও আর রান্না করো না। হুম। কেন? আয়না সমুদ্রের কথার উত্তর না দিয়ে পাশ ফিরল। যেই না হাঁটা ধরবে হুট করে কারেন্ট চলে গেল। আয়না আবারও ভয় পেয়ে গেল। অন্ধকারকে সে খুব ভয় পায়। আয়না অস্ফুট স্বরে চেঁচিয়ে উঠে সমুদ্র আয়নার শব্দ শুনে দাঁড়িয়ে যায় এবং বলল, কি হয়েছে? ভয় পেয়েছো নাকি? না। তাহলে চিৎকার দিয়ে উঠলে কেন? আয়না ঠায় দাঁড়িয়ে আছে, না আগাচ্ছে আর না পেঁচাচ্ছে। সমুদ্র আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই কারেন্ট চলে আসলো। যার ফলে আয়নার চেহারাটা দেখতে পেল। সে মলিন হয়ে আছে, মেয়েটার জ্বর। সমুদ্রের খুব ইচ্ছে করছে আয়নার কপালে হাত রাখতে, কিন্তু নিজেকে দমিয়ে রাখলো সে। ছাদে আয়নার হাত স্পর্শ করা সে কিছুটা রেগে গিয়েছিল। আয়না পাশ কেটে যেতে ধরলে পুনরায় কারেন্ট চলে যায়। আবারও বিকট শব্দ হয়। শব্দটা এত জোরে হয়েছিল যে সমুদ্র নিজেও কেঁপে উঠে আয়নায় ভয় পেয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়ে। সমুদ্র ভেবেছিল আয়না ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু এমন কিছুই হলো না। এই জন্য সে হতাশ হলো। আচ্ছা, কি হতো ভয় পেয়ে একটু জড়িয়ে ধরলে? তাহলে মন্দ হতো না তো। মিনিট 5 অন্ধকারে দুজনে দাঁড়িয়ে থাকলো। কারণ মুখেই কোনো কথা নেই। পিন পতন নীরবতা পালন করা হচ্ছে। হুট করে সমুদ্রের কানে ফোপানোর শব্দ ভেসে আসলো। সে আঁতকে উঠে। তার চেয়ে 2 ইঞ্চি দূরে থাকা আয়ু কি কাঁদছে? সমুদ্র প্রশ্ন করলো, আয়ু, হুম। আর ইউ ক্রাই? আয়না নাক টেনে জবাব দিল, না তো। সমুদ্র হেসে দিয়ে বলে, এই, তুমি কি অন্ধকার ভয় পাও? এই জন্য বাচ্চাদের মতো কাঁদছো? হাউ কিউট। আয়না সমুদ্রের কথা শুনে শব্দ করে কেঁদে দেয়। সমুদ্র ঘাবড়ে যায়। এর আগে কোনোদিন কোনো মেয়েকে এইভাবে কাঁদতে দেখেনি সে। এত কাছ থেকে কোনো মেয়েকে দেখেইনি সে। সমুদ্র আয়নার গালে তার হাত দুটো রাখলো। মেয়েটার গায়ে প্রচন্ড জ্বর। ইস, এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে কিভাবে? সমুদ্র আয়নার হাত ধরে ডাইনিং টেবিলে এসে তাকে বসালো। আয়না চুপচাপ বসে পড়লো। সমুদ্র আশপাশ দেখে নিল। তারপর আয়নাকে রেখে পাশে রুমে গিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। খোঁজা শেষ করে পেছনে ঘুরতেই খানিকটা চমকে ওঠে। তার গা ঘেঁষে বিড়াল ছানার মতো গুটি শুটে মেরে দাঁড়িয়ে আছে আয়না। সমুদ্র বুঝে গেল আয়না ভয় পেয়েই তার পিছু এসেছে। মেয়েটার উপর তার বড্ড মায়া কাজ করছে। মায়া বড় কঠিন জিনিস। কারো মায়া পড়তে নেই। একবার মায়া আটকে গেলে জীবন তেজপাতা। সমুদ্র নরম গলায় বলে, খিদা লেগেছে? না। দুপুরে কি খেয়েছো? কিছু না। তাহলে তো ঔষধ খাওয়া যাবে না। আয়না হালকা আওয়াজ করে বলে, আমি ওষুধ খাই না। সমুদ্র ভ্রু কুঁচকে বলে, এটা আবার কেমন কথা? আচ্ছা, যাই হোক, আমি তোমার কিছু বানিয়ে খাওয়াচ্ছি, তারপর অ্যান্টিবায়োটিক দেব। ভাগ্যের সঙ্গে মেডিসিন ছিল আর সময়ের সঙ্গে। বলে আয়নার হাত পুনরায় ধরল। সমুদ্র কেন যেন আয়নার হাত ধরতে খুব ভালো লাগছে। মেয়েটা এত চুপচাপ কেন? একটা কথাও বলে না। সে রান্নাঘরে নিয়ে এলো আয়নাকে। তারপর গ্যাসের চুলা অন করলো। সঙ্গে সঙ্গে মোমবাতির আলোর মতো রান্নাঘরে আলোকিত হলো। আয়না চোখ তুলে তাকালো সমুদ্রের দিকে। আলো আধারের মধ্যে সমুদ্রের চেহারাটা দেখতেই তার মনের মধ্যে কিছু একটা বয়ে গেল। আয়না শুকনো ঢোক গিলল। সে ঠিক করে নেয় আর একবারও সমুদ্রের দিকে তাকাবে না। সমুদ্র তার দিকে তাকিয়ে বলে, কি খাবে? নুডলস? না। তাহলে? রুটি খাবো। সমুদ্র নিজে নিজে বলল, রুটি খাবে? আয়না মাথা নিচু করে বলে, হুম। আচ্ছা। বলে সমুদ্র আটা বের করলো। আটা বের করতে বেশ বেগ পেতে হলো তাকে। এই বাসায় কোথায় কি আছে সে জানে না, তাও খুঁজে বের করলো সে আয়নার জন্য। কিন্তু কথা হচ্ছে সমুদ্র আটা ছানতে পারে না। আগে কোনোদিন ট্রাই করেনি। কেবল নুডলস বানাতে পারে। আয়নাকে নুডলস খাওয়ার অফার দেওয়া হয়েছিল, কিন্তু জনপাতা প্রত্যাখ্যান করেছে। এখন উপায় কি? সমুদ্র মিনমিন করে বলে, মানে আটা শানতে পারি না। তার কথায় মোটেও ভাবান্তর এলো না আয়নার মাঝে। আগে সেই ছোট্টবেলার আয়না হলে হেসে ঘর কাঁপিয়ে ফেলতো।
তবে আয়না সমুদ্রের কাছে আসলো এবং তার হাত থেকে আটার কৌটাটা নিল এবং একটা পাত্রে আটা ছানতে লাগলো। সমুদ্র মুগ্ধ হয়ে আয়নাকে দেখতে লাগলো। আয়না মনোযোগ দিয়ে আটা ছানছে, আটার মধ্যে তেল দিল পরিমাণ মতো। আয়নার চুলগুলো এসে সমস্যা করতে লাগলো। ততক্ষণে আয়না তার 2 হাত মেখে ফেলেছে, তাই চুল সরাতে পারছে না। সমুদ্রের খুব ইচ্ছে করছে আয়ুর চুলগুলো সরিয়ে দিতে। সে আয়নার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। আগুনের আলোতে মেয়েটার চেহারা থেকে তাকিয়ে সমুদ্রের বুকের মধ্যে উথাল পাথাল বয়ে যাচ্ছে। সমুদ্রের কেন যেন মনে হচ্ছে সে আয়ুর প্রেমে পড়ে গেছে। ডাক্তাররা প্রেমে পড়ার ব্যাপারটা কি তাড়াতাড়ি আজ করতে পারে নাকি? আয়না রুটি বেলে দিলেও তারপরে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, ছেঁকে দাও। সব কাজ তো তুমি করলে, এরা বাদ যাবে কেন? এটাও তুমি করো। আমি রান্না করি না। সমুদ্র আর কিচ্ছু বলল না, রুটি ছেঁকে আয়নাকে দিল। বাসায় মিষ্টি ছিল, তা বের করে আয়না ডাইনিং রুমে বসে এক ধ্যানে খেতে লাগলো। এদিকে সমুদ্র তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আয়নার বিপরীতে বসে তাকে দেখতে লাগলো। আয়নার খাওয়া শেষ হতেই ঔষধ এগিয়ে দিল। তখনই কারেন্ট চলে এলো। আয়না ওষুধ খেয়ে উঠে দাঁড়ালো। সমুদ্র তড়িঘড়ি করে প্রশ্ন করে, রুবে যাচ্ছ? আয়না মাথা নাড়ালো। সমুদ্র বলল, তুমি কি কোনো কারণে ডিস্টার্ব আয়ো? কিছু হয়েছে? আয়না পেছনে ফিরে সমুদ্রের চোখের দিকে তাকিয়ে বলে, সিগারেট কম খাবে। বলে রুমের দিকে হাঁটা দিল। সমুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আইডি নং 255, আপনার ডিউটি শেষ, বাসায় যেতে পারেন। আলিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। কালকে থেকে সে ক্লিনিকে ডিউটি করছে, মাত্র 7 ঘন্টা ব্রেক পেয়েছিল। আপাতত একদিনের ছুটি পেল, ভাবতেই শান্তি লাগছে তার। মাঝে মাঝে ভাবে কেন যে ডাক্তারি পড়তে গেল। ইন্টার্ন করতে গিয়ে তার 12টা বেজে যাচ্ছে। এত প্যারা আর ভালো লাগে না। একটা না 12 ঘন্টার বেশি ডিউটি থাকে। কালকে রাতে সে নাইট ডিউটি করে খালার বাসায় গিয়েছিল রেস্ট নিতে। 2 দিন ধরে বাসায় যায় না। দাদির কাছে শুনেছে রোদেলা ফুপু এসেছে। আলিয়া তার ফুপুকে সরাসরি দেখেইনি কোনোদিন। সে ছোট থাকতেই ফুপু বিদেশে চলে যায়। এবার ফার্স্ট টাইম দেখবে ফুপুকে। পিওর সাথে কালকে কথা হয়েছিল। পিও নাকি তার জন্য দুর্দান্ত একটা গিফট এনেছে। আলিয়া অনেক এক্সাইটেড, কিন্তু সে অনেক ক্লান্ত। কালকে গোসলও করেনি, আজকেও করা হয়নি। আলিয়া তার টেবিল থেকে ব্যাগ নিয়ে দ্রুত হাঁটা তুলল। না হলে কোনো সিনিয়রদের সাথে দেখা হলে তার ডিউটি তার উপর চাপিয়ে দিলেও দিতে পারে। রাত 8টা বাজে। অ্যাপ্রনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাও খালার বাসায় ছিল, তাকে নিয়ে বাসায় যাবে। আলিয়ার ক্লিনিক বাসা থেকে বেশ দূরে, এজন্য সমস্যা হয়। রাত হলে একা চলাচল করতে ভয় পায়। আলিয়া ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ক্লিনিকের সামনে। মায়ের অপেক্ষা করছে সে। হুট করে তার চোখ গেল রাস্তার অপোজিটে। সে চমকে উঠে অস্ফুট স্বরে বলে, রাতে বাসায় বেশ বড় সড়ো আয়োজন চলছে। সমুদ্র আগ্রহ নিয়ে সবাইকে অবলোকন করছে। ছোটবেলা থেকে সে একা বড় হয়েছে। বাসায় সর্বক্ষণ একাই থাকতো। বাবা বিকেলে এসে রেস্ট নিয়ে রাতে তার সাথে হালকা পাতলা কথা বলতো। এই যা, এইভাবে এত মানুষ কখনোই তার বাসায় কোনো দিন ছিল না। আজকে সমুদ্রের নানা বাসায় সবাই খুব খুশি। এর পেছনে 2টা কারণ। রোদেলার বাবা তালুকদার সাহেবের ডায়াবেটিস নেই। কয়েকদিন ধরে বাসায় সবাই ভাবছিল তালুকদার সাহেবের ডায়াবেটিস হলো নাকি, কিন্তু টেস্ট করানোর পর সব ঠিকঠাক এসেছে। নানিও সুস্থই আছেন, এজন্য সবাই খুশি। এছাড়া আরও একটা কারণে সবাই খুশি, তা হলো আয়নার ছোট বোন 2 দিন পর এসেছে এবং আজকে রাতের খাওয়া দাওয়ার পর গিফট আনপ্যাক করা হবে, যেগুলো রোদেলা বিদেশ থেকে সবার জন্য এনেছে। বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে, অথই রান্না করছে আজকে, সঙ্গে রোস্ট আর আলুর চপ। সমুদ্র কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। সে না থাকতে পারে রুমে, আর না বাইরে সবার সাথে বসে থাকতে পারে। শ্রাবণও বাসায় নেই, কোক কিনতে গেছে। সমুদ্র ড্রয়িং রুমে বসে আছে। 8টার মধ্যেই সবাই বাসায় ফিরে এসেছে। আয়না ওই যে রুমে ঢুকেছে আর বেরই হয়নি। সমুদ্র খেয়াল করেছে আয়ু খুব একটা রুম থেকে বের হয় না, সবার থেকে দূরে দূরে থাকে। সমুদ্রের পাশে এসে বসলেন তালুকদার সাহেব। সমুদ্র মুচকে হাসলো। তালুকদার সাহেব বলেন, আমার নাতিটা কত বড় হয়ে গেছে। জি। ভালো আছিস না ভাই? আমি তো ভালোই আছি, কিন্তু আপনাকে আরো ডায়েট মেনটেন করতে হবে। ডায়াবেটিস আল্লাহর রহমতে নেই, এটা ভালো লক্ষণ। আমার মনে হয় সবচেয়ে বেয়াদব অসুখ হলো ডায়াবেটিস। তালুকদার সাহেব হেসে উঠলেন। সমুদ্র স্মিহিত হেসে বলে, আপনাকে একটা ডায়েট চার্ট দেবো। আচ্ছা। এমন সময় একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে সমুদ্র চেনে না, তবে দেখতে কিছুটা মামের মতো। আয়ুর ছোট বোন নাকি? সে শুনেছিল আয়ুর বোন হয়েছে। আলিয়া সমুদ্রের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে উত্তেজিত হয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? বলেন তো আমি কে? আর আপনি ডাক্তার তাই না? আমিও কিন্তু ইন্টার্ন করেছি বাংলাদেশ মেডিকেলে। ওয়ালাইকুম আসসালাম। একবার এত প্রশ্ন করলে কোনটাকে উত্তর দেব?
আলিয়া আবারও হেসে বলে, সিরিয়ালে দেন। সমুদ্র আলিয়ার দিকে তাকালো। আলিয়াকে দেখে তার আগের আয়ুর কথা মনে পড়ে গেছে। একই রকম চটপটে ছিল আয়ু। আলিয়ারও চুল ভেজা। এরা দুই বোন কি সারাদিন গোসল করে নাকি? সমুদ্র প্রশ্ন করে। এত রাতে চুল পিছিয়েছো কেন? 2 দিন ধরে গোসল করিনি, ডিউটি ছিল, একদম টাইম পাইনি। ইন্টারনেট ক্যান্টিনটা দিয়েই হাসপাতাল চলে। ভাইয়া আপনি কিন্তু উত্তর দিলেন না, বলেন তো আমি কে? আয়ুর বোন। আলিয়া ভ্রু কুঁচকে বলে। আয়ু? সমুদ্র কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর বলে, আয়নার বোন তুমি? জি, আমি আলিয়া। পুরো নাম আলিয়া নূর জাহান। নামটা সুন্দর, এর নাম কি জানো? আলিয়া আগ্রহ নিয়ে বলে। আলিয়ার নামের মানে হলো উঁচু, উন্নত কিংবা মর্যাদাপূর্ণ। সমুদ্র কিছুটা অবাক হলো। বাংলাদেশের বেশিরভাগ মানুষই নিজের নামের অর্থ জানে না, এক্ষেত্রে আলিয়া ভিন্ন। হুট করে বেল বেজে উঠল। আলিয়া গেট খুলতে গেল। গেট খুলে দিতেই সে চমকে ওঠে। গেটের বাইরে শ্রাবণ দাঁড়িয়ে আছে, কোক হাতে নিয়ে। 2 হাতে 2টা কোক। মাথা নিচু করে সে কোকের দিকে তাকিয়ে আছে। মাথা নিচু করে রাখার পরও আলিয়ার শ্রাবণকে চিনতে এক দণ্ড সময় লাগেনি। এই সাপ ওরফে শ্রাবণ এখানে কি করছে? শ্রাবণ কোকের মেয়াদের তারিখ দেখছিল। গেট খোলার আওয়াজ পেয়ে সামনে তাকাতে হতভম্ব হয়ে যায়। আলিয়া। শ্রাবণের চোখ বড় হয়ে এলো। ঠিক বাসায় এসেছে তো সে? ভুল বাসায় এসে পড়েনি তো আবার? দ্রুত বাসা চেক করলো। না, এইটাই তো বাসা। শ্রাবণ আলিয়াকে দেখে এতটাই হতবাক হলো যে হাত থেকে কোকের বোতল পড়ে গেল এবং আলিয়ার পায়ে গিয়ে লাগলো। আলিয়া চিৎকার দিয়ে ওঠে। শ্রাবণ কেঁপে ওঠে। তার মনের অবস্থা এখন যায় যায়, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আলিয়া চিৎকার শুনে অথই মেয়ের কাছে আসলো। সমুদ্র তালুকদার সাহেব এগিয়ে এলেন। এদিকে শ্রাবণ ঘামছে দড় দড় করে। আলিয়া ব্যথায় কুঁকিয়ে ওঠায় তার মনের এক কোনায় চিনচিনে ব্যথা অনুভব হলো। সমুদ্র কোকের বোতলটা আলিয়ার পা থেকে সরিয়ে দিল। অথই মেয়েকে নিয়ে রুমে চলে গেলেন। শ্রাবণ বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। সমুদ্র বলল, কি রে, ভিতরে আয়। শ্রাবণ না চাইতেও ভেতরে ঢুকে বলে, মেয়েটা কে? আমার কাজিন, মামাতো বোন। ও, তার মানে এটাই আলিয়ার বাসা। ও শিট, শেষমেশ কাল নাগিনীর বাসায় ঢুকে গেলাম। কামড় টাপড় মারবে না তো? শ্রাবণ বাসার ভেতরে ঢুকলো। সব কিছুই ঠিক আছে, বাসার পরিবেশ অনুকূলে। অথই আলিয়াকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলে, ব্যথা কি বেশি লেগেছে? না। আচ্ছা, তাও আমি বরফ লাগিয়ে দিচ্ছি। লাগবে না। অবশ্যই লাগবে। বলে আলিয়ার পায়ে বরফ লাগিয়ে দিতে দিতে বলল, বাসায় 2টা ছেলে আছে, তাদের থেকে দূরত্ব বজায় চলবে। আচ্ছা। আর আরেকটা কথা, আয়নার দিকে নজর রাখবে, ও যেন রুম থেকে বের না হয়। আলিয়া আমাকে প্রশ্ন করে, মা আপাতত এমনি রুমের বাইরে বেরোয় না কোনো প্রয়োজন ছাড়া। তারপরও ওর দিকে নজর রাখবে। আলিয়া চুপ হয়ে গেল। মাকে সে খুব ভয় পায়, ভীষণ রাগী স্বভাবের। বাবা থাকলে মা কোনোদিন এমন কথা বলতো না। আলিয়ার মন খারাপ হয়ে গেল। কেন যে মা আপাকে চোখে চোখে রাখে? আবার জায়গায় সে হলে দম বন্ধ হয়ে মরে যেত। অথই মেয়েকে রুমে বসিয়ে বেরিয়ে গেল। আলিয়া পায়ে ব্যথা নিয়ে আবার রুমের দিকে গেল। আয়না রুমে আলিয়াই শুধু আসে। বাবা নানা আসে না আবার রুমে। মা তো একেবারেই আসে না। নানি 1 কি 2 বার আসে। বাসায় এত মানুষ থাকে সত্ত্বেও আফা একদম একা। আলিয়া গেট খুললো চাবি দিয়ে। আবার দরজা লক থাকে, তাই লক খুলে রুমে ঢুকে দেখে আয়না গভীর ঘুমে মগ্ন। আলিয়া বোনের পাশে বসলো। আবার বোধহয় আবার জ্বর এসেছে। প্রতি সপ্তাহে আবার জ্বর আসে। আলিয়া বোনের কপালে হাত রাখলো। হালকা জ্বর। সে বোনের গায়ে কাঁথা জড়িয়ে দিল এবং কপালে চুমু দিল। আলিয়া তার বড় বাবাকে খুব ভালোবাসে। একবার আবার টানা জ্বর ছিল। মা রেগে গিয়ে বলেছিল এত ওষুধ কিনে আনতে পারবো না। এজন্য এখন আবার অসুখ হলেও সে কেউ বলে না, ওষুধও খায় না। আলিয়া থাকলে জোর করে হলেও খাওয়ায়, কিন্তু না থাকলে আপা ওষুধ মুখেও নেয় না, মাও জোর করে না। মায়ের উপর আলিয়া অনেক বেশি রেগে আছে। মা কেন যে এমন করে? আয়নার দিকে তাকিয়ে থেকে মশায় অ্যারোসল রুমে ছিটিয়ে দিয়ে বের হয়ে এলো। শ্রাবণ যে তার বাসায় বসে আছে আলিয়া ভুলে গিয়েছিল। আবার রুম থেকে বের হয়ে দেখলো শ্রাবণ খাবার টেবিলে বসে বিরিয়ানি খাচ্ছে খুব তৃপ্তি করে। তাকে দেখে আলিয়ার গায়ের রক্ত টকবক করতে লাগলো। শ্রাবণ আলিয়াকে দেখে একটা ঠেকুর তুলে বলে, আমাকে আরেক টুকরা রোস্ট দেন নানি। ফাতেমা বেগম খুশি মনে শ্রাবণকে রোস্ট তুলে দিল। এই ছেলেটাকে তার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর নানি বলে ডাকে, কি ভদ্র একটা ছেলে। খাওয়া শেষ করে পিউ আর আলিয়া মিলে ব্যাগ খোলা শুরু করলো। পিউ আর আলিয়া প্রায় সমবয়সী, এই জন্য বেশ ভাব জমে গেছে। দুজনেই খুব মিশুক।
শ্রাবণ থাকতে চাচ্ছিল না, কিন্তু পিউ জোর করে তাকে ধরে এনেছে। সমুদ্র আর শ্রাবণ পাশাপাশি বসা, নানা নানি আর মামি এক পাশে বসে আছে, রোদেলাও আছে, কিন্তু সমুদ্র থেকে খানিকটা দূরে। ছেলেকে তারা এখন একটু ভয়ও লাগে। কি অদ্ভুত, আগে সমুদ্র ন্যাংটা হয়ে সারা বাসায় ঘুরে বেড়াতো, সে বাচ্চাকে তার এখন একটু ভয় ভয় লাগে। তার কোনো কাজে যদি রেগে গিয়ে চলে যায়, এই ভয়টা রোদেলাকে